Now, I would like to invite Professor Dr. MMS Salahuddin Kausar Biplov sir to come and present his speech. আসবে না এখানে থাকবে না হ্যাঁ তাহলে তো সমস্যা কিন্তু আমি তো তাহলে পিছনে তাকাবো কেমনে ও আচ্ছা 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 তার মানে আমার হাতে কিছু নাই কিভাবে এটা এই এত দূরে তো দেখিও না সেকেন্ড স্লাইড না এই যে স্যার এটাতে নেক্সট প্রিভিয়াস নেক্সট ওটা কি এটাতে না হ্যাঁ এটাতে স্যার এটাতে স্যার আপনি ল্যাপটপে দিলে এখানে দেখা গেলে ভালোই তো না আচ্ছা থ্যাংক ইউ মৌমিতা আমি ব্যাকআমএর 15তম 15th অ্যানুয়াল যে কনফারেন্স হচ্ছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রেজেন্টেশন সম্বন্ধে খুব বেশি কিছু বলার নাই আমার এই প্রেজেন্টেশনে দুজন চেয়ারপারসন আছেন দুজনই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং ওনারাও অনেক ভালো জানেন এবং যারা আপনারা সামনে আছেন তারাও ভালো জানেন এখানে আমি এমন একটা স্লাইড বা এমন একটা ইনফরমেশন দিব না যে বিষয়টা আপনারা জানেন না তো ওই কথাগুলোই আমি আলোচনা করব এই যে হেডিংয়ে যে অংশটুকু আছে আপনারা যদি একটু খেয়াল করেন এইটি আসল কথা এবং এইটা সবার সামনে বলাটাই আমার উদ্দেশ্য এর ভিতরে কি আছে কতটুকু সায়েন্টিফিক কতটুকু ইনফরমেশন আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট না আপনাদের কাছেও শেষ পর্যন্ত কি এটা ইম্পর্টেন্ট হবে না হবে এইটাই যে প্রিভেন্ট মরবিডিটি মানে যে কোনো ধরনের মরবিডিটি যদি প্রিভেন্ট করেন তাহলে আলটিমেটলি ওয়েলথ বা সম্পদ বা সম্মান বা আরও যদি কিছু থাকে শব্দ সেগুলো জমা হবে এই কথাগুলো বলার জন্যই আমার এই প্রেজেন্টেশন আমরা যারা মেন্টাল হেলথে কাজ করি তাদের কাজ আসলে মেন্টাল হেলথ নিয়ে আমি শুরুতে আমি বেশি সময় নিব না যত দ্রুত সম্ভব চেষ্টা করব শুরুতে আমি ওই ব্যাকআমএর যারা কর্তৃপক্ষ এই আয়োজন যারা করেছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি অন্য কারণে ওই যে মানে সবসময় যাদের অভ্যাস এই মানে ছিদ্র দেখা সমালোচনা করা আমার অভ্যাস তো এরকমই মানে ভালো কিছু খুব বেশি দেখতে পারি না খারাপটাই আগে বলি সেটা হলো যারা মানে আয়োজক তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটা কথা সেটা হলো যে আমি এখন ওই বোর্ডে দেখেন ব্যাকআমএর যে লোগোটা এই লোগোটা বোধহয় ঠিক না মানে একটা প্রোগ্রামের মানে একটা অর্গানাইজেশনের লোগো যিনি বানান বা লোগো যেটা তৈরি করে সেটা আসলে টোটাল লোগোটাই থাকা উচিত এখানে যে অংশটুকু আছে এই শাপলা ফুল পাতা এবং নিচে ব্যাকআম তারও নিচে আরও কিছু অংশ আছে ব্যাকআমের যে শব্দগুলো সেই অক্ষর দিয়ে সেটাকে তৈরি করে এবং টোটালটা মিলে আসলে ব্যাকআমের লোগো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা এটা নিয়ে কাজ করেন আমি রিকোয়েস্ট করব এই লোগো যাতে ডিস্টর্টেড না হয় কারণ যিনি লোগোটা বানিয়েছেন উনি কালকে প্রোগ্রামে আসতে পারেন এবং উনি জানেন তো আমি এই কথাটা বলে নিলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় আসি সেটা হলো যে আমাদের সবার মধ্যেই প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেকগুলো দিক আছে আমরা যারা সাইকোলজি নিয়ে কাজ করি সাইকিয়াট্রি নিয়ে কাজ করি তাদের সবারই জানা আছে যে ভালো দিক আছে ক্রিয়েটিভ দিক আছে খারাপ দিক আছে কিন্তু মানুষের প্রতি উপকার করার যে দিক এটা যদি কারোর না থাকে কেউ আসলে সংগঠন করতে পারবে না প্রফেশনালিজম এক জিনিস যার সাথে অর্থের একটা সম্পর্ক আছে যার সাথে পরবর্তী জীবনের নিজের ভালো থাকার একটা সম্পর্ক আছে কিন্তু অন্যকে উপকার করার যে সম্পর্ক সেটা যদি আমাদের ভিতরে জাগ্রত থাকে এবং সেই জাগ্রত বিষয়টা যদি প্রপারলি কাজ না করে আমি মনে করি সেটাও একটা অ্যাংজাইটির কারণ স্ট্রেসের কারণ আজকের এই প্রেজেন্টেশনের এটাই আমার বলার ইচ্ছা যে প্রিভেন্ট মরবিডিটি ডিপোজিট ওয়েলথ এটা তখনই সম্ভব যখন একজন মানুষ তার নিজের শুধু অর্থ দিয়ে নিজেকে বিচার না করে অর্থ দিয়ে শুধুমাত্র নিজের সমস্ত কিছু বিচার না করে তার ভিতরের যে সমৃদ্ধ পাওয়ার তার যে ভালো লাগা সেটা দিয়ে যখন বিচার করব তখনই আমরা ওয়েলদি হব আনোয়ারা ম্যাডাম নাই আনোয়ারা ম্যাডাম গত পরশু দিনের আগের দিন
একটা পুরস্কার পেয়েছেন, আপনারা জানেন, হুমায়ুন আহমেদ অন্যদিন এক্সিম ব্যাংক সাহিত্য পুরস্কার। আনোয়ারা ম্যাডাম ওই পুরস্কার নেওয়ার সময় স্টেজে বলছিলেন যে এই টাকার পরিমাণ 5 লাখ টাকা। তো উনি বলছিলেন যে এই 5 লাখ টাকা দিয়ে আমি কি করব। তখন ওনার আত্মীয় স্বজন নাকি ওনাকে বুদ্ধি দিয়েছেন, কেউ বলে যে এটা করো ওইটা করো, কেউ বলে রিসোর্ট বানাও। তো আনোয়ারা ম্যাডাম বলে যে 5 লাখ টাকা দিয়ে তো রিসোর্ট হওয়া যায় না, বানানো যায় না। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো উনি যে স্কুলে পড়তেন, সেই যে হাই স্কুলে পড়তেন যশোরে, সেই স্কুলে বই কেনার জন্য সে টাকাটা উনি দান করবেন। অনেক বড় কথা। এই যে ম্যাডাম থাকলে ভালো হতো। তো এই যে অল্ট্রিজম, এই যে অন্যের প্রতি দায়িত্ববোধ, অন্যের প্রতি কাজ করার যে স্পৃহা, আমার মনে হয় একজন মানুষ বা একটা সংগঠন তখনই ওয়েলদি হবে যখন সে নিজের কথা বাদ দিয়ে বলা যাবে না, অন্য কিছু করার জন্য সে চিন্তা করবে। আমরা যদি দেখি বাম পাশে একটা নৌকা, এই নৌকাটা খুব আরামে একজন হুজুর, উনি মসজিদে যেতেন পানির উপর দিয়ে, তখন একজন দিয়ে দিলেন যে তুমি নৌকাটা বানাও, এই নৌকা বানিয়ে দিলেন যে আপনি মসজিদে যাবেন এই নৌকা দিয়ে। উনি আরামেই নৌকা দিয়ে যাচ্ছেন। ডান পাশে একটা সিনেমার ছবি, সেটাতে দেখা যাচ্ছে যে এরকমই আরেকটা নৌকা নিচে তলায় ফুটো হয়ে গেছে, কন্টিনিউয়াসলি পানি আসতেছে। তো আপনারা চিন্তা করে দেখেন, একজন স্বাচ্ছন্দ্যে নৌকাটা চালাচ্ছে, আরেকজন স্বাচ্ছন্দ্যে চালাতে পারছেন না, কারণ পানি বের হয়ে আসছে। এবং প্রচণ্ড পরিমাণে পানি বের হয়ে আসলে একজন যে নৌকা চালায় তার কনসেন্ট্রেশন কত দিকে যেতে পারে, তার ভালো কাজটি করার কি সুযোগ থাকে কিনা, তার সেই মানুষটির অথবা সেই মানুষের চারদিকে যারা আছে তারা কি আসলে যে কাজটি করার জন্য নৌকা নেওয়া সেই কাজটি করতে পারেন কিনা। যথাযথভাবে করতে হলে আগে সেই নৌকার তলার যে ফুটো, যে ছিদ্র, সেটাকে বন্ধ করতে হবে। আমি সেটাকেই বলছি প্রিভেন্ট মরবিডিটি। যদি আপনি সঠিকভাবে কাজ করতে চান, আপনার নিজের জীবনের কাজ করতে চান, অন্যের জন্য কাজ করতে চান, পৃথিবীর জন্য কাজ করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, তাহলে আপনাকে প্রিভেন্ট করতে হবে মরবিডিটি। তাহলে আপনি সঠিকভাবে নৌকা চালাতে পারবেন। এই যে বাম পাশে অনেকগুলো ছবি দেখছেন, এই প্রত্যেকটা ছবির সবগুলো ব্যাপারে আমি জানি না, কিন্তু আপনারা যদি কেউ জানতে চান নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এই বিষয়টাকে, এই সিম্বলগুলোকে বলছে ওয়েলথ। মানে এক একটা মানুষের, এক একটা মানে গোষ্ঠীগত মানুষের, এক একটা মিথসের তারা এক এক সময় ওয়েলথকে বিভিন্নভাবে ইউজ করতেন। এই যে উপরের দিকে যেটা একেবারে আমি এগুলো ভালো পড়তেও পারি না, কর্ণকোপিয়া, এটাকে বলছে যে কৃষির জন্য পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, মানে কৃষির জন্য এক ধরনের তার ওয়েলথ। তারপরে আছে হর্স, এটা গ্রিকদের এক ধরনের পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, সেটাকে তারা বলছে ওয়েলথ। স্যামন ফিশ, এটাকেও তারা এক ধরনের ওয়েলথ বলছেন। তারপরে হর্স শো, এই হর্স শু দিয়ে তারা যেটা করছে সেটা হলো যে মানে এটা ঘোড়া না, তারা এটা বলছে যে ঘোড়া দৌড়ে গিয়ে ইভিল বা দুষ্ট চরিত্র, দুষ্ট আত্মাকে মারত। তো ওই যে মারার যে ক্যাপাসিটি, সেটাকে বলছে ওয়েলথ। তো এরকম করে প্রত্যেকটা এখানে যা আছে তারা প্রত্যেকটাই এক এক সময়ের ওয়েলথকে রিপ্রেজেন্ট করে। তার মানে ওয়েলথ বা নিজেকে এম্পাওয়ার করা, নিজেকে ভালো রাখার জন্য যে বিষয়টা মানুষের ভিতরে কাজ করে, সেটা অনেকভাবে আসতে পারে। শুধু টাকা দিয়ে না, শুধু অর্থ দিয়ে না, শুধু একটা পেশেন্টকে প্রেসক্রিপশন দিয়ে না, শুধু একটা পেশেন্টকে কাউন্সিলিং করে নেওয়া, সাইকোথেরাপি করে না। হ্যাঁ, যে অংশটুকু সাইকোথেরাপি করার কাজ, যে অংশটুকু প্রেসক্রিপশন দেওয়ার কাজ, সেটা করব, কিন্তু আরও আগের অনেকগুলো কাজ যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে আমার আত্মাও এক ধরনের ওয়েলথের মধ্যে যাবে। যেটা আমি বলছিলাম, নৌকার ছিদ্র বন্ধ করা। আমাকে একজন রাজনীতিবিদ, আমার বন্ধু, খুব ভালো রাজনীতি করেও, আমাকে কদিন আগে, মানে কিছুদিন আগে বললো যে তুমি এক কাজ করো না কেন, তুমি এত কিছু করো বাদ দিয়ে তুমি এই রাজনীতিতে দেশের মানুষের জন্য কাজ করা উচিত, এইভাবে কাজ করা উচিত, আমরা এটা করি। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই করা উচিত, তো আমার যে কাজটা আছে সেটা কে করবে? তো উনি তখন আর কিছু বললো না। আমি বললাম যে ঠিক আছে, আমি যে মেন্টাল হেলথের কাজটা করি ওইটা আপনি করে দেন বা তুমি করে দাও, তাহলে আমি তোমার কাজটা করি। আসলে এটা বলার উদ্দেশ্য যে আমাদের প্রত্যেকেরই যার যার নিজস্ব একটা কাজ আছে, যার যার নিজের কাজটা যদি আমরা মানে ওইভাবে করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের চারদিকের মানুষকে আমরা ওয়েলদি রাখতে পারি। এবং এই ওয়েলথের সর্বশেষ যে জায়গাটা এসে দাঁড়ালো, সেটা হলো কারেন্সি বা টাকা পয়সা।
আমরা এখন সব কিছুকেই টাকা পয়সা দিয়ে হিসাব করি। আমাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কত টাকা আমরা কামাই করতে পারলাম, মানসিক স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে কত টাকা আমরা লস করলাম, মানসিক স্বাস্থ্য যদি মানে খারাপের দিকে যায় তাহলে কত টাকা লস হইতে পারে। এই বিষয়গুলোই আসলে এখনকার সমস্ত সমৃদ্ধির মূল কথা। দেশের, রাষ্ট্রের, সংগঠনের, ব্যক্তি পরিবারের, ব্যক্তি মানুষের সমস্ত কিছু শেষ পর্যন্ত গিয়ে অর্থে দাঁড়িয়েছে। অর্থ হলো প্রফেশনালিজমের চূড়ান্ত বিষয়। প্রফেশনালিজম এমন এক জিনিস যেটা মানুষকে অনেক বেশি কেন্দ্রীভূত করে, অনেক বেশি মানে কি বলবো সেন্ট্রালাইজড, মানে তার নিজের কাজটা একেবারে ফোকাস থাকে। অবশ্যই প্রফেশনালিজম আমাদেরকে করতে হবে। যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, যারা চাইল্ড সাইকিয়াট্রি নিয়ে কাজ করে, যারা সাইকিয়াট্রি নিয়ে কাজ করে, আমরা এটি আমাদের পেশা, এটি থেকে অর্থ উপার্জন করি, এটা দিয়ে আমাদের রোজগার হয়, এটা দিয়ে আমরা খাই। কিন্তু আমাদের যে অংশটুকু মানুষ বুঝবে না, যেখানে প্রিভেনশন করা দরকার সেটা যারা বুঝবে না তাদের জন্য কিন্তু আমাদেরই করতে হবে, তারা করতে গেলে কিন্তু পারবে না। সুতরাং কারেন্সির দিকে আমরা অবশ্যই তাকাবো। কারেন্সি যত বেশি বাড়বে ওয়েলথ তত বেশি বাড়বে, কিন্তু তারপরে আমাদের অন্যান্য ওয়েলথের দিকে মনে হয় আমাদের তাকানো উচিত। গ্লোবাল বার্ডেন, এই বিষয়গুলো আমার বলার কিচ্ছু নাই, আপনারা সবাই জানেন। প্রত্যেকটা মানুষ, আমি শুধুমাত্র এই 2018 সনের একটা অংশ বলছি, সেটা হলো যে 970 মিলিয়ন, এটা 2018। এখন করোনার পরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বলা যাবে না। এবং অ্যাংজাইটি বলছে ওনার এতগুলো মানুষ মানসিকভাবে অসুস্থ। আমি যদি ধরি যে মানসিকভাবে যদি অসুস্থ থাকে তাহলে তার কত দিকে সমস্যা হইতে পারে। এখানে আরও অনেকগুলো কথা আছে, যে 1 in 7 10 থেকে 19 বছরের মধ্যে অসুস্থ থাকে। ডিপ্রেশন, অ্যাংজাইটি তার মধ্যে বেশি। আর সুইসাইড ইজ দ্য 4th লিডিং কজ অফ ডেথ এবং 15 to 29। এটা আসলে আমার জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এগুলো আপনারা সবাই জানেন। 1 in 7 অ্যাডোলেসেন্ট আছে যে মেন্টাল হেলথের সমস্যার মধ্যে আছে। এই 1 থেকে 6 ইয়ারের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার অ্যাকাউন্ট ফর 1 in 6 years লিভড উইথ ডিসেবিলিটি। মানে এই বিষয়গুলো আসলে আমার বলার খুব বেশি কিছু নাই। সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার ডাই 10 to 20 years earlier than জেনারেল পপুলেশন। এখন এটা যদি আমরা জানি, কিন্তু আমি বলছি যে এই বেশি বাঁচলে আসলে লাভ কি? যদি আপনি বেশি বাঁচাটাকে আমরা এম্পাওয়ারমেন্টের মধ্যে ধরি, ওয়েলথের মধ্যে ধরি, তাহলে অবশ্যই লাভ আছে। আমরাও তো চাই মানুষ বাঁচুক, আমরাও চাই মানুষ শেষ পর্যন্ত তার নিজের যে ইচ্ছা, নিজের যে স্বপ্ন, সেই কাজটা করুক। কিন্তু নিজের স্বপ্নের কাজটা করতে গেলে কিন্তু চারদিকের বিষয়গুলোকে মুক্ত রাখতে হবে। এই যে চারদিকের বিষয়গুলোকে মুক্ত রাখার পরের লাইনটি আপনারা যদি পড়েন, যে ফেইলিং টু অ্যাড্রেস অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ কন্ডিশন এক্সটেন্ড টু অ্যাডাল্টহুড, এবং এই অ্যাডোলেসেন্টে যদি আমরা প্রপারলি এটা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে এই মানুষটা কিন্তু পরবর্তীতে আর নিজের কাজও করতে পারবে না, অন্যদের জন্য যে কাজটা করার কথা সেটাও করতে পারবে না, মানে করার মতো থাকে না, তার পিছনে একটা বড় সময় চলে যায়। হেলালের প্রেজেন্টেশন আমরা প্রায়ই শুনি, হেলাল বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করে, আমরা প্রায়ই এই কথাটা শুনি যে মেন্টাল হেলথের প্রবলেমগুলো যারা 15 বছরের নিচে, এর বেশিরভাগই মানে 15 বছরের মধ্যে শুরু হয়ে যায় 50% মেন্টাল হেলথের প্রবলেম, এবং 25 বছর বয়সের মধ্যে চলে যায় 75% প্রবলেম। আমি আজকের যে প্রেজেন্টেশনটা আমার ঠিক এই জায়গাটাই ফোকাস করা। আমি আর স্লাইড দেখাবো কি দেখাবো না আমি জানি না, আমার কথাগুলো আমি বলে ফেলি। সেটা হলো আমার ইচ্ছা এবং আমার চাওয়া, বেকহাম অনেক কিছু করবে। আনোয়ারা ম্যাডাম আগামী বছরের জন্য উনি অলরেডি একটা প্রতিপাদ্য দিয়েছেন। প্রতিপাদ্যটা ছিল কি জানি, আমি ভুলে গেছি, ফ্রম হোম, ফ্যামিলি ফোকাসড। তো অবশ্যই ওটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি মনে করি যে বেকহামের একটা বড় কাজ হইতে পারে বা বড় কাজ হবে প্রিভেনশন নিয়ে কাজ করা, মেন্টাল হেলথ প্রিভেনশন নিয়ে কাজ করা। এই কথা বলতে গিয়ে আমি আগের কথা ফেরত আসি, আমাদের টাকা কামাই করতে হবে। মানুষ যদি অসুস্থ না হয় তাহলে তো আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি চিকিৎসা দিতে পারবো না, আর চিকিৎসা যদি না দেয় আমার প্রেসক্রিপশন হবে না, প্রেসক্রিপশন হলে আমার টাকা হবে না, এটা সত্যি কথা। কিন্তু তারপরেও যদি আমরা ওই দিকে তাকিয়ে আমরা প্রিভেনশনের দিকে না কাজ করি, বা মেন্টাল হেলথের আসল যে জায়গা যেখান থেকে শুরু হয় সেটা যদি কাজ না করি, আমার মনে হয় যে বেকহামের অ্যাক্টিভিটি, বেকহামের অবজেক্টিভ পূর্ণ হবে না। আমি বেকহামের যারা মল্লিক স্যার এখানে আছেন যিনি তৈরি করেছেন, এবং যারা আপনারা আছেন যারা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকে আত্মিকভাবে এটার সাথে আত্মিক এবং আর্থিক কি জানি বলছিলেন হেলাল, তো আত্মিকভাবে যারা জড়িত
তারা সবাই ব্যাকহামের আগামী দিনের কাজটা হবে প্রিভেনশন অফ মেন্টাল ডিসঅর্ডার। আমি মনে করি এইটাই আমার প্রেজেন্টেশনের মুদ্রা কথা। এবং আমার এই প্রেজেন্টেশনের আরেকটা কথা একটু পরে আছে, সেটা হলো যে এটা আমরা জানি যে 2000 কি বলবো যে 2009-এ যে স্ট্যাটিস্টিক ছিল সেটা ছিল এরকম, এবং 2018-তে গিয়ে কিন্তু সেটা আরও বেড়েছে, মানে দিন দিন কিন্তু বাড়ছে। এটা 2018 স্ট্যাটিস্টিক্স। এই কথাগুলো অলরেডি বলে আসছি, এইগুলো মোটামুটি বলে আসছে। যে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই লাইনটাও একটা ইম্পর্ট্যান্ট লাইন। গ্লোবাল ইকোনমি প্রায় 1 ট্রিলিয়ন পার ইয়ার এই এই মেন্টাল হেলথের প্রবলেমের জন্য লস করে। এবং সেখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে বাই দ্য ইয়ার 2020 এটা হবে 3 ট্রিলিয়ন, কিন্তু 2030-তে গিয়ে সেটা দাঁড়াবে $8 ট্রিলিয়ন। এবং এই যে $8 ট্রিলিয়ন সেটা ছিল যে করোনা কাল না আসার আগের স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স ছিল 2010 সনের, 10 বা 12 সনের। কিন্তু এখন কিন্তু সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। সুতরাং ব্যাকহাম যদি এই কাজটা করতে পারে, যে প্রিভেনশনটা করে আমরা ওই মেন্টাল হেলথের এই টাকা পয়সা ওয়েলথের সমস্ত কিছুতে একটা জায়গা তৈরি করতে পারি, যে জায়গাটায় আমরা বলবো যে আমাদের এক্সপার্টদের কি কাজ, সোশ্যাল সাইটে যারা কাজ করেন ওনাদের কি কাজ, ফ্যামিলির কি কাজ, এবং যারা মানে যারা শিক্ষক স্কুল তাদের কি কাজ, এই টোটাল বিষয়টা যদি আমরা বের করতে পারি, আমরা যদি এরকম একটা ফ্যাক্ট শিট করতে পারি, আমরা যদি এরকম একটা মানে কি বলবো যে পেপারস তৈরি করতে পারি, যেখানে যার কতটুকু দায়িত্ব সেই দায়িত্বটাকে আমরা বুঝিয়ে দিতে পারি সায়েন্টিফিকভাবে, আমি মনে করি যে ব্যাকহামের কাজটা হবে ওইটাই কাজ, প্রধান কাজ হবে। চিকিৎসা করে ভালো করার থেকে ওই কাজটাই আমাদেরকে ওয়েলথি করবে বলে আমি মনে করি। এখানে প্রিভেনশনের কাজটা কী করে, যে রিডিউসিং ইনসিডেন্স, প্রিভিলেন্স, রিকারেন্স অফ মেন্টাল ডিসঅর্ডার, এগুলো আপনারা জানেন। ইউনিভার্সাল বলতে যেটা বলছে যে ইন জেনারেলি যেটা আমরা করতে পারি, সিলেক্টিভ বলতে যে করোনার মতো একটা সিলেক্টিভ অথবা ইন্ডিকেটেড, মানে হাইলি যে জায়গাটা প্রবলেম থাকতে পারে সেই জায়গাটায় কাজ করা, এগুলো আসলে আমরা জানি। তো প্রিভেনশনের কাজটা কি হবে, যে আলটিমেটলি মানে কস্ট ইফেক্টিভ হবে, তারপরে ডিক্রিজ ইনসিডেন্স, প্রিভিলেন্স, ডিলেজ অনসেট, মিনিমাইজ, আলটিমেটলি এই ইম্প্যাক্টটা কমে আসবে। যে অংশটুকু প্রিভেন্টেবল, আমি বলছি যে আমার প্রেজেন্টেশনে আমি আর আলাদা করে কিছু বলতে চাই না, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কতটুকু প্রিভেন্টেবল, এবং সেই প্রিভেন্টেবল পার্টটা কার কোন জায়গায় দায়িত্ব, স্কুলের দায়িত্ব কতটুকু, ফ্যামিলির দায়িত্ব কতটুকু, এক্সপার্টদের দায়িত্ব কতটুকু, সোসাইটির দায়িত্ব কতটুকু, রাষ্ট্রের দায়িত্ব কতটুকু। এরকম একটা ফ্যাক্টশিট যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে অর্থনৈতিকভাবেও আমরা সমৃদ্ধ হব, আত্মিকভাবে আমরা ওয়েলদি হইতে পারি। এই যে একটা ভিশিয়াস সাইকেল, যে অসুস্থ থাকলে কাজ করতে পারবে না, কাজ করতে না পারলে আরও খারাপ থাকবে, আরও খারাপ হলে মানে আবার সে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়বে। এটাই তো আসলে সব জায়গায় হয়। তো সাফারিংস, কারা সাফার হয় আমরা জানি, যে মোটামুটি এই ফ্যামিলি, ওয়ার্ক প্লেস, সব জায়গায় এই বিষয়গুলো। এখানে যে মানে ওই যে 16.3, এটা হলো গিয়ে একটা ইকোনমিক, এটা কি ছিল, হ্যাঁ, মানে কস্ট অফ মেন্টাল হেলথের একটা মানে এত $1 ট্রিলিয়ন প্রতি বছরে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। তো আলটিমেটলি আমাদের কাজটা হবে হলো এই মরবিডিটি কমিয়ে, মানে এই কি বলবো যে আমাদের ওয়েলথ এবং অর্থনৈতিক থেকে শুরু করে সব জায়গায় যে এম্পাওয়ারমেন্টটা সেটা তৈরি করা। অ্যাডভান্টেজেস আমি আর এই ডিটেল না বলি, অ্যাডভান্টেজেস মানে সে আলটিমেটলি অর্থনৈতিক অ্যাডভান্টেজের কথাও এখানে বলা হচ্ছে। এই জায়গাটা আমি জাস্ট ইচ্ছা করে তুলছি, যে মিথসের বিষয়টা আমি এখানে ডিটেল কিছু পড়তে চাই না, মানে আমি জাস্ট বলতে চাই যে আমাদের অনেক মেন্টাল হেলথের প্রবলেম আছে, যেগুলা আমাদের সমাজে, সোসাইটিতে বিভিন্ন জায়গায় আছে, যে এটার জন্য হয়, এটার জন্য হয়, এটার জন্য হয়। তা আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি যে না, এটা আসলে ঠিক না, তখন ট্রিটমেন্ট করতে, বা যাদের ট্রিটমেন্ট আসলেই দরকার হবে, যাদের এক্সপার্ট কি বলবো যে ইন্টারভেনশন দরকার হবে, তখন সেটা হয়তো বা প্রপারলি করা সম্ভব হবে। কিন্তু যদি সঠিকভাবে আমাদের তথ্য না জানা থাকে, তথ্য যদি আমরা না জানি, সেটা ফ্যামিলি মানুষজন হোক, স্কুল কলেজ বা সোসাইটির মানুষজন হোক, তাইলে কিন্তু সেটা আলটিমেটলি আমাদের এক্সপার্টের কাছে পর্যন্ত আসবে না। আর যারা প্রিভেন্টেবল, যাদেরকে ট্রিটমেন্ট করা যায়, তাদের তো আসবে, মানে করবেই না। এখানে বলা হচ্ছে যে কি ধরনের, মানে ইন্ডিয়াতে একটা স্টাডিতে, এটা আমাদের সৈকত আর নূর ওরা মানে এই প্রেজেন্টেশনের এই অংশটুকু ওরা আলাদা করে বের করেছে, যে ইন্ডিয়াতে একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে মানে কোন ধরনের মানে এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ে।
তো আমি এই যে এই কথাই শেষ, যারা পলিটিক্যাল আছেন, যারা ফ্যামিলিতে আছেন, যারা এক্সপার্ট হিসেবে আছেন, যারা এনজিও বা আমরা যারা আছি, তারা সবাই বিভিন্ন জায়গা থেকে একটা ফ্যাক্ট শিট তৈরি করে মানে সবার জন্য মেন্টাল হেলথ যাতে প্রমোট করে। আমি আবারও সেই ব্যাখ্যামের ওই কথাটাইতে আসবো যে চাইল্ডের জায়গাটায় 75% আমরা যদি প্রিভেন্ট করতে চাই, মানে সাইকিয়াট্রির জায়গাটায়, এবং 50% যদি 15 বছর আগে করতে চাই, তাহলে আমাদের হাতে জানা লাগবে যে আসলে কোথায় আমরা প্রিভেনশনটা শুরু করব এবং কারা প্রিভেনশনটা করবে এবং কিভাবে করবে। এই স্টেপসগুলো অর্থটা হলো যে আমরা বাচ্চাদেরকে উপরে যাইতে দিতে চাই উইদাউট মানে কোনো কন্ডিশন, কোনো ডিজিজ, কোনো প্রবলেম। আমরা চাই যে আমাদের ভিতরের প্রত্যেকটা মানুষের ভিতরের যে ক্যাপাসিটি আছে অন্যকে উপকার করার, সেই জিনিসটা বের হয়ে আসুক। এই অল্ট্রিজমের চরিত্রটা আমরা বের করে নিয়ে আসি এবং আলটিমেটলি টাকা পয়সা, ওয়েলথ, এটার হিসাবটা যখন আমরা শেষ পর্যন্ত করি তখন অনেকভাবে হয়তো আমার মতো করে হিসাব করি। আমি শেষ করছি, আমার এমবিবিএসের সার্জারির শিক্ষক, আমাদের 3 জন টিচার ছিলেন, তার মধ্যে সেলিম স্যার একজন ছিলেন, উনি মারা গেছেন কয়েকদিন আগে। স্যার সার্জারি পড়ানোর সময় শেষের দিকে একটা কথা বলছিলেন, আপনাদের হয়তো বা কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমি কথাটা আমি মনে রাখি। সেটা হলো, যারা প্রতিদিন আমরা যে সমস্ত কাজ করি তার মধ্যে পায়খানা পেশাব একটা, তো পায়খানা পেশাব যারা কন্ট্রোল করে, যে রিংটা পায়খানা কন্ট্রোল করে, অথবা অ্যানাসের চারদিকে যে রিংটা থাকে, সেই রিংটা পড়াতে গিয়ে স্যার বলছিলেন যে এই রিং আজকে পর্যন্ত রিপ্লেস করার কোনো বিজ্ঞান তৈরি হয় নাই। কাউকে যদি কোটি টাকা দিয়ে বলা হয় যে অ্যানাল রিংটা তৈরি করে দেওয়ার জন্য, তাহলে সেটা করতে পারবে না। তার মানে অ্যানাল রিং যদি নষ্ট হয়ে যায়, আপনি কত ডলার খরচ করবেন, কত ডলার খরচ করে সেটা পাবেন, সেটা আপনারা জানেন না, আমরাও জানি না। আমাদের যা আছে সেটা আমরা হিসাব কখনো করি না। অসুস্থ যখন হয়ে যায় তখন আমরা বুঝি যে আসলে আমরা কি করলাম। তার থেকে যদি প্রিভেন্ট করে ওই অ্যানাল রিংয়ের মতো শরীরের সবগুলো জিনিসকে প্রোটেক্ট করতে পারি, ভালো রাখতে পারি, আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, সমস্ত মানুষ ভালো থাকবে, মা বাবা ভাই বোন ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। আমি নূর, সৈকত, ইমরান এবং মাহবুবকে ধন্যবাদ জানাই। আমার এই প্রেজেন্টেশনে তারা অনেক সাহায্য করেছেন এবং তারা এই স্লাইড ইনফরমেশান গ্যাদার করার জন্য কি বলবো যে অনেক পরিশ্রম, আমি গাইডলাইন দিয়েছি, তারা পরিশ্রম করে তৈরি করেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, ওয়েলদি থাকুন। Thank you, sir, for your very informative but exceptional presentation. পরবর্তী প্রেজেন্টেশনের জন্য আমরা একটু 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, একটু টেকনিক্যাল সমস্যার জন্য। Now, I would like to welcome Professor Gopen Kumar Kundu, Chairman, Department of Pediatric Neurology, BSMMU, to present his presentation on SSP and insight to its emerging trends. Respected chairperson, my teacher, colleague, my student এবং my learned audience, welcome to everybody and very good evening. আমি ধন্যবাদ জানাচ্ছি এই 15th অ্যানুয়াল কনফারেন্স অফ ব্যাকামের যে যারা আমাকে এখানে ইনভাইট করেছেন, স্পেশালি ডাক্তার প্রফেসর নাহিদ মাহাজাবিন মোর্শেদ ম্যাডাম, ডাক্তার হেলাল উদ্দিন, ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান,
আমার আজকের যে টপিক সেটা হচ্ছে এসএসপি, সাব অ্যাকুট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। সাব অ্যাকুট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস অ্যান্ড ইনসাইট টু ইটস ইমার্জিং ট্রেন্ড। এটা এটা কিভাবে ইয়ে করা যায়? না, এটা ইয়ে করছে না। কোনটা কোনটা ইয়ে? এটা আমরা নর্মালি এখানে দিয়ে করি, এটাই তো ভালো হয়। কোথায় যেন এটা এটা I am showing a case scenario at first. Alarming 10 years old, fourth tissue non-consanguineous parents, fully immunized boy admitted with the complaints of recurrent jerky movement for 2 months and difficulty in speech for 15 days. There was no history of measles infection and headache, vomiting, jaundice, etc. But on examination, patient was conscious, emotionally labile, and there was papilledema in both eye. And tone was increased, all deep jerks increased, and plantar extensor myoclonus present. All cranial nerves was intact, and patient video showing retrobulbar neuritis, optic neuritis, অনেক কিছু এবং চোখ পরীক্ষা কি কখনো চোখ পরীক্ষা করানো হয়েছিল? এসএসপি ফাইন্ডিং ওটা বেশি সময় অপেক্ষা করা লাগে না, কিন্তু আরও দেরি করে আসলে বসে থাকতে হবে। একটা তো আসছে। And this patient, when any patient present with this type of consciousness deterioration and patient become bedridden, and once upon a time patient developed myoclonus, we suspect this case of SSP, and subsequently we do the EEG, electroencephalogram, and this electroencephalogram showing repeated burst of delta wave. Repeated burst of delta wave every 4 to 6 every 4 to 6 second intervally there is a burst, and frequent regular interval of burst 4 to 6 interval second interval, and this indicate it's a case of SSP. And another investigation is neuroimaging. We do the neuroimaging. This neuroimaging is non-specific because there is some hyperintense signal in the left parieto-occipital region. This is not specific for SSP, but when we do the measles antibody, anti-measles antibody in CSF, it's positive, and positive measles antibody in CSF indicates the infection in the CNS, and measles infection in CSF, it is a chronic it's a chronic inflammatory condition. We beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as a case of SSP, and we beg your pardon. And finally patient was diagnosed as
কাজ করে না এগুলা, এটাও তো কাজ করে না। Actually, SSP is a chronic encephalitis, and usually patient present with myoclonus, and it's a chronic encephalitis due to persistent measles virus infection in the CNS, and especially defective measles virus infection. And when this infection occurred, patient present with scholastic performance deterioration and myoclonic jerks, and sometimes visual and hearing abnormalities. And finally, patient diagnosed by some electroencephalogram and neuroimaging, and as well as CSF analysis. On CSF, we found anti-measles antibody in CSF, and it's a chronic slow viral infection. Chronic slow virus infection. Usually, we suspect আমরা তখনই সাসপেক্ট করি যখন আমরা দেখি যে একটা মায়োক্লোনাস আছে। এই মায়োক্লোনিক জার্কের অনেকগুলো স্যার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে। আমাদের প্রোগ্রেসিভ মায়োক্লোনিক এপিলেপসি বলতে একটা এপিলেপসি আছে। সামটাইম মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কজেস দ্য সেম টাইপ অফ myoclonus and SSP, another myoclonic. And আমার মনে হয় এটা আসছে। So today's topic is subacute sclerosing panencephalitis, SSP. This is the outline of discussion, and background is Dawson first described subacute inclusion body disease in 1993, and finally Greenfield in 1960 it's described as subacute sclerosing panencephalitis. Subacute sclerosing panencephalitis is a fatal and progressive neurodegenerative disorder of central nervous system caused by persistent infection of the brain by the mutant measles virus, and this slow virus infection results from complex interaction between the host immune system and defective measles virus. SSP has been reported in all over the world, but Western, it's rare. In Bangladesh, it's still quite high in developing country as well as in Bangladesh. Male-female ratio 3:1, male predominant, and latent period is 6 to 8 years. But lowest age of onset of SSP was 10 months, and minimum latency period is 2 months after measles infection has been reported. Risk factor of SSP that correlates with the age. Prevalence of SSP usually found 1 in per 10 million people after 5 years of infection of measles virus, but where 20 per 10 million when measles virus infection occur below 1 year of age. So measles under 1 year of age carry high risk of SSP after first 5 years of the age or later. In my department, measles virus SSP trend is such. In last present year, total 11 patient was admitted in our department, and September-October month it was higher. Around 4 patient was admitted in our department with this diagnosis. Common risk factor of SSP is age 5 to 15 years, and male are predominant. Higher incidence among the rural population, and children with family of 2 to 3 children having more chance of SSP. Children with lower birth order having more chance of SSP, and children living with overcrowded family also having more chance of SSP. Another viral infection or co-infection sometime increase the risk of SSP, such as Epstein-Barr virus infection and influenza virus infection, which modify the course of this disease. Children infected with measles under 1 year, 16 times more chance of SSP. This is the
This is the structure of measles virus, and measles virus having enveloped three enveloped protein: hemagglutinin protein, fusion protein, and M protein. Common mutation occurs in matrix protein or M protein in SSP patient, and this measles virus M protein when a M protein mutation occurs, measles virus become defective, and this defective measles virus causes the persisting infection in the CSS, so causes the SSP. There are many complications of measles infection, such as post-measles infection, that is post-infectious encephalopathy, and other is SSP, and post-measles encephalitis develops soon after infection, and it reflects the autoimmune infection. And measles inclusion body infection commonly occurs due to immune suppression, especially in HIV infection, and subacute sclerosing panencephalitis occur due to persistent measles virus infection in the CNS. And after measles infection, mutation of the virus occurs, especially missing of the M protein and structural M protein. And incomplete measles virus, it has no antigenicity. So immune system cannot identify these measles, and so patients immune deficient unable to eliminate the measles from the body, and so persistence of the CNS and CNS infection, inflammation, and necrosis, and it produces also internuclear antibody, that is Cowdy body. Challenging trends of SSP. Usual SSP latent period 6 to 8 years, but nowadays there are few cases shows the below 5 years SSP commonly occurs, and this case report was published in Chandigarh, India. The subacute sclerosing panencephalitis in a toddler and changing epidemiological trends. And another case report, atypical subacute sclerosing panencephalitis with short onset latency. Usual latent period is 6 to 8 years, but here one case published, that latent period is only 10 months. So latent period between measles infection and SSP around 6 to 8 years in most cases, but may range from 3 months to 8 years nowadays. So it's a recent change. And early onset SSP, short onset latency is generally associated with congenital and neonatal infection is suspicion. And it's clear that earlier the age of measles infection and shorter will be the latent period of development SSP. Another case scenario, 3.5 years old immunized boy came to us with the frequent fall during walking and repeated jerky movement both upper and lower limb, and speech difficulty from same duration. And on examination, patient is apathetic, or no skin marker, and deep tendon reflex increased, tone increased, and gait could not be elicited, and cranial nerves and cerebral function normal. And this patient, this is the video of this patient, and there are some myoclonic jarts also. There are some myoclonic jarts, and this is the video. This is easy pattern is repeated burst of delta wave, and CSF for measles virus antibodies positive. So treatment was given with the carbamazepine, valproate, and clonazepam, amantadine, but no improvement. So changing trend of SSP, reason for its emergence: subacute sclerosing panencephalitis, slow virus infection. A decline trend has been noticed in most of the developed countries, whereas it
continue to be high in developing country. This trend could probably due to multifactorial and such as improper vaccine coverage, poor quality of vaccine, decrease in potency of the vaccine, and inefficient cold chain system, and circulation of atypical measles virus should be kept in mind. And re-emergence of SSP, consequence of decline of adherence of vaccination program, they emphasized that changing trend of SSP is directly related to the non-adherence of vaccination campaign, a behavior which is becoming day by day. And clinical features of SSP commonly, I have already told, progressive deterioration of school performance, stereotype, myoclonic jars, difficulty in walking and frequent fall, etc. There are 4 stages of SSP. Common stages are 1, 2, 3, and 4. Stage 1, mental and scholastic performance deterioration, and patient become not disabled, but periodic myoclonus and severe mental deterioration, it's a stage 2nd stage, and moderate disability and significant impairment of walking seen, and stage 3, akinetic mutism and generalized spasticity confined to the patient become confined to the bed and totally dependent, and stage 4, vegetative stage. And one study from my department published 2022 this year, European Journal of Clinical Medicine, and clinical and neuroimaging changes of subacute sclerosing panencephalitis experienced 30 cases in tertiary care center of Bangladesh. This study shows most patients of the SSP are stage 2, and about half of the patient having had a history of measles infection during early childhood, and EEG shows the periodic complexes, and neuroimaging shows the majority found in majority cases, and common findings are cerebral atrophy and periventricular hyperintense signal. And atypical SSP also found. Atypical cases are 10%, and in the atypical cases there is no clean cut staging. So with staging epidemiological trends, a high index of suspicion is needed for diagnosis of SSP in atypical cases. Common atypical presentation are early age of onset, shorter latency period, atypical fulminant course, and pure psychiatric manifestation, acute encephalopathy, and visual loss. Subacute sclerosing panencephalitis presenting as mania recently published in India is in Indira Gandhi Medical College. Sometime this SSP case commonly presented with neurological findings, but sometime it may present with psychiatric presentation, especially mania. Acute fulminant SSP also found. This is a rapidly progressive form. In 10% cases we seen. And sometime SSP may present with visual problem, especially visual loss, and chorioretinitis macular degeneration also found. And this picture shows the macular degeneration, and first picture. Second picture shows the chorioretinal change, and third picture shows the papillitis. There are genetic changes also found in the SSP cases. These are the common diagnostic criteria, especially clinical and electrophysiological findings, cerebrospinal fluid findings, and anti-measles antibody in the CSF, and brain biopsy is the confirmed diagnosis of SSP. Investigation we commonly done the cerebrospinal fluid, sometime normal and sometime anti-measles antibody found in the CSF. Electroencephalographic changes found, we already shows the patient having a repeated burst of spike wave discharge in 4 to 6 second interval, and neuroimaging shows the findings. Common neuroimaging findings are hyperintense signal changes in the cerebral cortex, periventricular white matter, corpus callosum changes, and basal ganglia changes. White matter lesions found in the occipital region, some are reported, and basal ganglia lesions are infrequent, but we found basal ganglia changes. Common changes are white matter changes in this picture,
And another case report from our department, subaqueous sclerosis panencephalitis associated with the basal ganglia involvement, 2 case report was done in our department. Management, common management, there was no cure. There was no cure of SSP, and no treatment can halt the progression or cure the disease. Treatment is mainly supportive, and specific treatment may sometimes may delay the progression of this disease. And psychological support, counseling, good general nursing care, this is the common treatment. And for seizure, carbamazepine and sodium valproate clonazepam commonly used. For spasticity, baclofen can be used. These are the common drugs used in SSP, but no drug can cure the disease. But sometimes this drug can halt the progression of this disease. Common drug are isopinosine, especially anti-measles virus antiviral drug. And another drug is amantadine, commonly used but no cure of this disease. And recent advancement of this treatment is antiviral drug favipiravir and remdesivir. These are on trial. And another cases, 3 years of old child presented with progressive deterioration of the mental function and as well as movement disorder. On examination, patient become conscious, emotionally labile, but jerks was increased, myoclonic jerks present, and anti-measles antibody was present. And this is the video of this patient. This is the myoclonic jerks, and patient become bedridden, and myoclonic jerks diagnosis is, and age is 5 years, diagnosis is SSP. This is our suspicion is by myoclonic jerks. And this is the EEG changes, and imaging sometimes become normal, and common drug these are the common drug, but no drug can halt the progression. But nowadays we used oral steroid in my department. Sometimes this drug improves the condition. There are some report about oral steroid in SSP. Some cases are reported in outside Bangladesh. So after given steroid, we see the patient is improved gradually, but no significant improvement. Some general well-being become more or less normal, and commonly used in ophthalmological complication, fulminant cases, and late stage of this condition. And future treatment is fusion inhibitor peptide. These are on trial, and this is the common algorithm for SSP. And prognosis of SSP is progressive disease, and a death usually occur 1 to 3 years of age of presentation. Approximately 5% patient become spontaneous improvement, and 10% survive 10 years, and 10% become fulminant cases. So prevention by measles vaccination, and our common cases in our department. This is another case of SSP. Minimum jerking in the hand. In that case, commonly minimum jerking. But it's a case of SSP also. Another case, minimum jerking. Another case, myoclonic jerks. So our key message: SSP is a slow virus infection caused by persistent muted measles virus infection in the CNS, and measles vaccination is not associated with this disease. No curative treatment is available. Combination of interventricular isopinosine and interferon is the treatment of choice, and an effective measles vaccination is the only solution for this fatal condition.
Thank you very much. Thank you, sir, for your very enlightening and explanatory presentation. Now, I would like to request our respected chairs for their valuable comment. I would like to congratulate both the presenter, Professor Salahuddin Gausar Biplab. Please come forward to the dais, and Professor Govind Kumar Kundu. Yes, please come forward and sit. Take your seat, please. As though time is short, we can entertain 2 questions. Anybody willing to ask any question to the presenter? No. No question. Well, we are giving our concluding remarks. Professor M.M. Salahuddin Gausar, he presented the preventive disorder and deposit wealth. It is really well said. I must congratulate him to highlight the important areas of child and adolescent mental health or health as a whole. He is well said regarding the objectives of BACAMH. The first objective of BACAMH is to promote the study, treatment, care and prevention of child and adolescent mental health disorder. So, in this point of view, we have a responsibility to work on the prevention. And what prevention studies should be taken by the government or as a nation, there is a strong space of BACAMH to advocate in this issue. As for example, if we start the wellness treatment like regular exercise, play in the school, and the school-based prevention like the stress coping management training for the students and the life skill training, that actually prevent the psychiatric disorder for the children and adolescents a lot. So we have to work and we have to raise the voice in this aspect. The second presenter, Professor Govind Kumar Kundu, actually provided a very good insight on SSP to the audience. Really, it is a problematic issue, and in the psychiatric point of view, we have found a lot of cases with SSP having psychiatric problem. Initially, it usually presents with like conversion disorder, then it could be in presentation like bipolar, and finally it turns to the psychotic-like feature like incoherence and lot of other psychotic feature. And the end stage is really, it is the dementia. And I can recall, I visited the Great Ormond Street Hospital for sick children, and where I was trained also. And I found a unit of early dementic patients, and majority of the patient was SSP. So this is also important for us, whether we can early diagnose the actual case or it is a case of SSP, and we need very efficient referral for the benefit of the patient. So I would like to congratulate, and I ask my colleague, Professor Mahadev Mandal, to ask a few words and then conclude the session. Thank you, Momita, for coordinator, and I thank you very much to presentators in
important topics. Actually, সালাউদ্দিন আমাদের যে প্রফেসর সালাউদ্দিন কাউসার বিপ্লব এটা করেছেন যে প্রিভেন্ট মরবিডিটি ডেপোজিট হেলথ। আমি দুই জায়গা থেকে দুইটা কথা বলবো। সেটা হলো যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা করা এবং মেনটেন করা, আর একটা হচ্ছে রোগ যাতে না হয় এবং হয়ে গেলে তার চিকিৎসা। কিন্তু আমরা অনেকেই আমাদের দেশে বিশেষ করে আমরা স্বাস্থ্যের দিকে একটু কম নজর দিয়ে আমরা হেলথের দিকে, ওয়েলথের দিকে আমরা বেশি দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা বা আনুষঙ্গিক অন্যান্য দিক থেকে। কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু আমাদের স্বাস্থ্যটা আবার খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, হার্ট ডিজিজ হয়, লাং ডিজিজ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এই জিনিসটা যেন আমরা সবাই খেয়াল রাখি, কারণ আমরা কিন্তু সারা দিনের ভিতরে এই পয়সার পিছনে বা টাকা পয়সার পিছনে বেশি দৌড়াই, আমাদের স্বাস্থ্যের দিকে আমরা খুব কম খেয়াল করি। অতএব প্রতিদিন যাতে অন্তত 1 বা 2 ঘন্টা আমরা হাঁটাহাঁটি বা ব্যায়াম বা এক্সারসাইজ করি, যেটা আমাদের হার্ট ডিজিজ বা অন্যান্য সমস্যার থেকে আমরা এবং মানসিকভাবেও আমরা সুস্থ থাকতে পারি। এই জিনিসটা যদি আমরা সবাই মনে রাখি তাহলে আশা করা যায় অনেক আমাদের হেল্প হবে। আর বিশেষ করে বাচ্চাদের, তাদেরকে কিভাবে সুগঠিত করা যায়, কিভাবে ব্যায়াম বা এক্সারসাইজ শেখানো যায়, তাহলে কিন্তু দেখবেন যে অনেকাংশেই এই প্যারেন্টিংয়ের জন্য অনেকাংশেই হেল্পফুল হবে এটা। আর একবার অসুখ হয়ে গেলে খালি টাকা খরচই করতে হবে। আর বিশেষ করে আমাদের যারা আমরা 60 বা 50 যারা পার হয়ে গেছি, যাদের অসুখ হয়ে গেছে, তারা কিন্তু বাঁচার আর উপায় নেই। ওই টাকা খরচ করব আর ওই স্বাস্থ্য কীভাবে বজায় রাখা যায় এই চেষ্টাই মানে আমরা করি আর কি। কিন্তু যাতে রোগটা না হয় তার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এইটাই আমাদের খেয়াল রাখা উচিত সবারই। আচ্ছা, পরবর্তীতে আমাদের আর একটা টপিকস হয়েছে SSPE, প্রফেসর গোপন কুমার কুন্ডু খুব সুন্দর করে উনি প্রেজেন্ট করেছেন। তো এখানে আসলে এই রোগ সম্বন্ধে আমাদের বলার তেমন কিছু নাই, কারণ একবার হয়ে গেলে এটা হয়েই গেল, এখানে আর কোনো লংজিভিটি মাত্র 1 to 3 years, হ্যাঁ, কিছু বেশিও বাঁচতে পারে। আর বাই চান্স যদি কিছু বেঁচে যায় তাহলে তো ওরা কিছুদিনের জন্য বাঁচলো, 10 বছর পরে তো দেখা গেছে আর কোনো নাই, ভবিষ্যৎ নাই। অতএব এই বাচ্চাদের যাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের এখানে প্রিভেনশন করতে হবে। মিজেলস ভ্যাকসিন দিয়ে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, আর যাতে রোগটা না হয় তার জন্য তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা এটার ব্যবস্থা নিতে পারি। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। Thank you, sir. Now I am requesting Professor Dr. MSI Mullik sir to provide crest to our first presenter, Professor Dr. MMA Salahuddin Kausar Biplab sir. Crest come. Thank you, sir. Now I'll request Professor Dr. Mahadev Chandra Mondal sir to provide crest to our second presenter, Professor Dr. Gopen Kumar Kundu sir. Thank you, sir. Now I would like to invite to dais our respected Professor Dr. Jyotirmoy Roy sir. Jyotirmoy Roy sir to give the crest to our MSI Mullik sir. Thank you, sir. Now I'm requesting Associate Professor Dr. Abhrodash Bhomik sir to provide the crest to our Mahadev Chandra Mondal sir.
এই সবার একটা ছবি ওটা একবারে থ্যাংক ইউ Thank you all. Now I would like to close the plenary session too. Thank you everyone. সাউন্ডের লোক একটু এই পাশে আসবেন। Assalamu alaikum. And now this is the time for oral presentation of day 1 of 15th annual conference of BACAMH. Today we will have 4 presenters with 4 different presentations. First presenter, Mohammad Salim Choudhury. He will discuss about post-COVID-19 school mental health care in Bangladesh. He is working as counseling psychologist of National Academy of Autism and Neurodevelopmental Disabilities under Ministry of Education. Then, a case report will be presented on SSPE by Dr. Zebun Nahar, Phase B resident of Child and Adolescent Psychiatry, BSMMU. Then, next presenter will be Maria Zaman. She will present on cognitive distortion and mental health of adolescent. She is working as a student counselor and assistant educational psychologist, counseling and guidance department at St. Gregory's High School and College. And our final presenter will be Dr. Liuza Mubashera, Phase A resident, Child and Adolescent Psychiatry, BSMMU, and she will talk on prevalence and risk factor of cyber child abuse in Bangladesh. Today's session will be chaired by Professor Dr. Mohsin Ali Shah sir. Sir is working as a professor at Department of Psychiatry, BSMMU, and Professor Mahajabin Haq, Madam, Professor at Department of Educational and Counseling Psychology, University of Dhaka. Now, I would like to invite our chair to take their seats. Now, I would like to invite our chairs to conduct the session. Assalamu alaikum. I like to invite our first presenter, Mohammad Salim Choudhury. He is the assistant professor, OSD, DSHE, and counseling psychologist, National Academy for Autism and Neurodevelopmental Disabilities, Ministry of Education,
presentation. I'd like to invite him to the dais for his presentation, please. A little announcement for the presenters. Please keep in mind that you will be given 10 minutes time to present your, do your presentation. The first bell will be rang at the end of 10 minutes and the final bell will be ringed after 12 minutes. Thank you. সবাইকে শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ সেলিম চৌধুরী, কাউন্সিলিং সাইকোলজিস্ট, নান মিনিস্ট্রি অফ এডুকেশন। আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে এই আয়োজনে পেপার প্রেজেন্টেশন করার অনুমতি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে যেই বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কোভিড পরবর্তী আমাদের যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন তাদের যে মানসিক স্বাস্থ্য বিষয়টি কীভাবে প্রভাবিত হয়েছে এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আসলে প্রথমে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যিনি ডায়াসে বসে রয়েছেন। আমি আসলে আজকে অবগত ছিলাম না যে উনি আমার এই আয়োজনের চেয়ার হিসেবে থাকবেন, কারণ আমি যে প্রোগ্রামটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই প্রোগ্রামের আসলে উনি হচ্ছেন আমাদের টিম লিডার ছিলেন। ওনার নেতৃত্বে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই কার্যক্রমটি পরিচালনা করেছে এবং তারই কিছু অভিজ্ঞতা এবং কার্যক্রম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি প্রথমে আরেকটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কিছুক্ষণ আগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিলেন, যিনি আমাদের বিপ্লব স্যার একটি চমৎকার কথা বলেছিলেন যে প্রিভেনশন নিয়ে। আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের এই প্রোগ্রামটি সেই প্রিভেনশন পার্সপেক্টিভকেই তুলে ধরবে। সো আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, যে আমাদের যারা অ্যাডোলেসেন্স রয়েছেন, যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, তাদের যে অবস্থা, তার মানসিক স্বাস্থ্য বিষয়গুলো যে জটিলতাগুলো হয় তারা আপনারা অবগত রয়েছেন। আমি সেই বিষয়টি একটি খুবই পাস করে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে আমরা আসলে যে কোভিড প্রেক্ষাপটটা আমাদের সামনে এসেছে এবং এই প্যান্ডেমিক আমাদের এবং আমাদের যারা শিশু রয়েছেন তাদের উপর কতটা প্রভাব বিস্তার করেছে এবং সেই প্রভাবটার ইম্প্যাক্টটা আপনারা যদি দেখতে চান, আমরা সবাই দেখতে পাচ্ছি যে কীভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে বিদ্যালয়ে তারা যেতে পারে নাই, ঘরবন্দ অবস্থায় থেকেছেন এবং তাদের যে বন্ধু থেকে বিচ্ছিন্ন হওয়া, তাদের যে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। সো কোভিড পূর্ববর্তী একটি গবেষণা এবং পরবর্তী অর্থাৎ কোভিড ইমিডিয়েট পরবর্তী যে একটি গবেষণা তার একটি ফাইন্ডিংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে কীভাবে তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে এবং কতটা প্রভাব পড়েছে। সো এই প্রভাবটাকে আসলে দূর করার জন্য একক কোনো প্রচেষ্টা আমাদেরকে উত্তরণ করতে সহায়তা করবে না। এক্ষেত্রে আমাদের সকলেরই এগিয়ে আসা দরকার, যেখানে পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কমিউনিটি এবং আমাদের অন্যান্য যে সিস্টেম, আমাদের পেশাজীবী সিস্টেম, তাদের সকলকে এগিয়ে আসা দরকার। এবং সেই এগিয়ে আসার ক্ষেত্রে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি এমপি মহোদয় এবং ওনার যিনি উপমন্ত্রী রয়েছেন এবং তাদের সাথে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, যারা এই প্রোগ্রামটিকে আমাদের উপর দায়িত্ব হস্তান্তর করেছিলেন, যার নেতৃত্বে মেহজাবিন হক ম্যাডাম ছিলেন। এবং ওনার নেতৃত্বে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর প্রধান দুটো অবজেক্টিভ ছিল। একটি হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অর্থাৎ স্কুল শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবাটা অ্যাক্সেস ক্রিয়েট করা এবং একটি স্ট্রেংথেনিং সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমের মাধ্যমে একে অপরকে আমরা সহযোগিতা করতে পারি। সো অবজেক্টিভগুলো আপনারা দেখতে পেয়েছেন। সেই অবজেক্টিভগুলোর আলোকে আমাদের যেই প্রধান অ্যাপ্রোচ ছিল তিনটি, অর্থাৎ এখন পর্যন্ত যেই প্রথম ধাপটি ছিল সেই ধাপটিতে আমরা হচ্ছে একটি পিএফএ পার্ট 1, যার মাধ্যমে মুক্ত পাঠের মাধ্যমে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক রয়েছেন তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি সচেতনতা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এবং আপনার এটার পরবর্তী ধাপে কতজন অংশগ্রহণ করছে সেটা আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে পিএফএ আমরা পার্ট 2 বলছি, যেখানে ফেস টু ফেস আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং প্রদান করব এবং পরবর্তী ধাপ অ্যাডভান্স থেরাপিউটিক কোর্স, যার মাধ্যমে শিক্ষকরা আরও একটু বেশি উচ্চতর মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তারা তৈরি হবেন। সো আমরা যদি দেখতে পাই যে পার্ট 1 বা পিএফএ পার্ট 1-এর যে অবস্থানটি রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে ফার্স্ট এইড পার্ট 1
আপনারা দেখতে পাচ্ছেন তার অবজেক্টিভটা কি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অর্থাৎ শিক্ষকদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে এই প্রোগ্রামটি পরিচালিত হয়েছে এবং এটারও নেতৃত্বে আমাদের সদ্য মেহজাবিন হক ম্যাডাম এবং ইউনিসেফের সহযোগিতায় এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2,56,000 এবং 342 জন শিক্ষক ইতিমধ্যে এই ট্রেনিংটা অংশগ্রহণ করেছেন এবং এটা অনলাইন বেস 8টি মডিউল এবং এই 8টি মডিউলের মাধ্যমে তারা মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা অর্জন করছেন। এছাড়াও যদি আমি বলি যে এটার পুরো প্রোগ্রামটা অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার মধ্যে আপনারা যদি দেখতে পান সেখানে আমাদের কতগুলো অনেক কোর ট্রেনার রয়েছেন। তারপর আমরা পিএফএ ট্রেনার তৈরি করেছি, যেন হচ্ছে পিএফএ ট্রেনাররা টিচারদেরকে ট্রেনিং প্রদান করবেন, যেখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 চলবে। সো তো ইতিমধ্যে আমরা পার্ট 1 কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং যার ফল শিক্ষার্থীরা আলটিমেটলি পাবেন। সো এই পুরো প্রক্রিয়া আরেকটি যেটা হয়েছে যে আমাদের টিচার ট্রেনিং, মাস্টার ট্রেনিং এবং ট্রেনার অফ পিএফএ, এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের কতজন হবেন, কতদিন ধরে কার্যক্রম চলবে, অর্থাৎ 5 দিনের ট্রেনিং হবে, কারা কারা ট্রেনার হবেন, কারা কোর ট্রেনার হবেন। সো এই কার্যগুলো এবং এটা আমরা আসলে আমাদের নিজেদের মধ্যে থেকে তৈরি করা হয় না, এটা শিক্ষার্থীদের সাথে কনসালটেশনের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো তৈরি করা আছে। যদি আমরা কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাই, আমি আগেই বলেছি প্রায় আমাদের 2,56,342 জন শিক্ষক ইতিমধ্যে পিএফএ পার্ট 1 সম্পন্ন করেছে। আমাদের ইতিমধ্যে প্রায় 10 জনের মতো কোর ট্রেনার রয়েছে, 125 জন আমরা পিএফএ প্রোভাইডার তৈরি করা হয়েছে এবং পিএফএ ট্রেনার হয়েছে 121 জন। সো যেই মডেলের উপর ভিত্তি করে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সেটাকে আমরা বলছি এলপিসি, মডেল অ্যান্ড টিচ। এই প্রক্রিয়ার মাধ্যমে এবং এই মডেলটি যিনি তৈরি করেছেন মার্লিং ওং, আমরা ওনার কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে এই কাজটি সম্পন্ন করেছি এবং এই ক্ষেত্রে আবারও বলবো আমাদের প্রফেসর মেহজাবিন হক ম্যাডাম ওনার সাথে সম্পূর্ণ যোগাযোগ করে এইটাকে আমাদের দেশে কন্টেক্সচুয়ালাইজের কাজটি সম্পন্ন করেছি আমরা একটা দীর্ঘ সিরিজ অফ প্রক্রিয়ায়। এবং এই মডেলটি বিশ্বের প্রায় 142টি দেশে শিক্ষার্থীদের জন্য কার্যকর হিসেবে কাজ করছে। সো আমি একটু সংক্ষিপ্তভাবে এটা কন্টেন্টগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। দিস আর কন্টেন্ট এবং ইতিমধ্যে আমাদের যে পিএফএ ট্রেনার এবং পিএফএ মাস্টার ট্রেনার হয়েছেন তাদের একটি লিস্ট আমার সামনে। এই মডিউলগুলো রয়েছে, যে মডিউলগুলো ইতিমধ্যে প্রিন্টিং প্রক্রিয়ায় রয়েছে, যেটা সরকারের একটি সম্পদ হিসেবে কার্যক্রম পরিচিত হবে। 3টি মডিউল এখানে প্রিন্টেড হিসেবে চলমান রয়েছে, যেটি অতি শীঘ্রই এই প্রিন্টিং কার্যক্রমটি সম্পন্ন হবে। সো আমি একটু জাস্ট শেয়ার করতে চাই, আমাদের যে 221 জন যারা পিএফএ মাস্টার ট্রেনার হয়েছেন তাদের যে স্কুল প্লেসমেন্ট, সেই স্কুল প্লেসমেন্ট থেকে কিছু ফলাফল আমি দেখতে পাচ্ছি। যারা আমাদের এই পিএফএ ট্রেনার হয়েছেন তারা প্রায় 100% হচ্ছে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড এবং যাদের মধ্যে 43% মেল এবং 57% হচ্ছে ফিমেল ছিলেন। আমাদের যারা প্রায় 242টি স্কুলে তারা 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই সেবা প্রদান করেছেন, অধিকাংশ হচ্ছে শহর কেন্দ্রিক। এবং এই ফলাফলে ছোট্ট একটি কয়েকটা অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে যে দেখা গিয়েছে যে শিক্ষকরা প্রায় 100% শিক্ষক বলেছেন বা ওই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন যে তারা তাদের আশেপাশে কোথায় মানসিক স্বাস্থ্য সেবা দিতে হয় সেটা তারা জানেন না। যদি আমি দেখি যে তারা সবাই প্রায় বলেছেন যে তাদের স্কুলে এরকম মানসিক স্বাস্থ্য সেবা কর্মী দরকার, আইদার সেটা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা কাউন্সিলর লাইক দ্যাট। এবং তারা যেটা বলেছেন যে এই ধরনের শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সেবাটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ উপাদান এবং তারা কোভিড প্রেক্ষাপটে সেটা তারা অনেক উপলব্ধি করেছেন। সো আমি যদি তাদের যারা পিএফএ প্রোভাইডার ছিলেন তারা যখন স্কুল প্লেসমেন্টে গিয়েছেন তখন যে সেবা প্রদান করেছেন সেই সেবা প্রদানের কিছু সিমটম তারা তুলে ধরেছেন। যদি আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে একটু দেখাচ্ছি যে আমাদের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের সিমটম তারা দেখতে পেয়েছিলেন। সো আরেকটু যদি দেখা যাচ্ছে তাদের প্রধান সিমটম কি, ফিয়ার অফ ইনফেকশন অ্যান্ড ডেথ অ্যান্ড লাভ ওয়ান, কনসেন্ট্রেশন প্রবলেম ছিল, ইনঅ্যাটেন্টিভ স্টাডি অ্যান্ড ফিয়ার অফ লুজিং জবস অফ প্যারেন্টস। সো যদি একটু দেখতে পান বয়েজ এবং গার্লসদের মধ্যে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভের সিমটম দেখা দিয়েছে। বয়েজদের ক্ষেত্রে একটু কমন রয়েছে এবং কিছু কালোগুলো হচ্ছে একটু আনকমন, অর্থাৎ বয়েজদের মধ্যে এগুলো বেশি দেখা গিয়েছে এবং গার্লসদের মধ্যে এই বিষয়গুলোকে একটু বেশি দেখা গিয়েছে। অর্থাৎ বয়েজদের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই এডিকশন, ওভারওয়েল হয়ে যাওয়া অর্থাৎ বাল্কি হয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে বেশি দেখা দিয়েছে। গার্লসদের মধ্যে লোনলিনেস এবং ইন্টেন্স ফিয়ার বা অ্যাংজাইটি এবং হচ্ছে নো স্পেস টু টক, এই সিমটমগুলো বেশি দেখা গিয়েছে। শুধু যদি আমরা দেখি একটু শহর এবং গ্রাম বিবেচনায়
আপনারা দেখতে পাচ্ছেন কিছু কমন রয়েছে এবং কিছু আনকমনও বৈশিষ্ট্য রয়েছে। গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি ডিফিকাল্টি যেটা দেখা দিয়েছে যে তারা তাদের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের চাকরি হারানোর ভয়টাকে বেশি দেখেছেন, তাদের ফিউচার স্টাডিতে কন্টিনিউ হবে কি হবে না সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং আমি আপনাদেরকে ছোট্ট স্টাডির কথা বলছি যে এই বছর আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের প্রায় 3 লাখ শিক্ষার্থী কিন্তু ঝরে পড়েছে। অর্থাৎ গত বছর যারা গত টার্মে যে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এইচএসসি দিচ্ছে 3 লাখ কম। অর্থাৎ এই 3 লাখ শিক্ষার্থী কিন্তু যে শুধুমাত্র অর্থনৈতিক কারণে ঝরে পড়েছে তা যেরকম আমরা বলতে পারি না, আবার তাদের যে মানসিক অবস্থার কারণে ঝরে পড়েছে সেটা আমরা বলতে পারি না। দুটো কারণেই কিন্তু প্রভাব বিস্তার করেছে, যাদের অর্থনৈতিক অবস্থা এবং তাদের মানসিক স্বাস্থ্যগত অবস্থা। আমি অ্যাজ এ থেরাপিস্ট আমার কাছে এখন অ্যাডোলেসেন্স এবং এই পর্যায়ে অনেক শিক্ষার্থী আসতেছেন এবং তাদের মধ্যে এই ধরনের অর্থাৎ এই প্রভাবগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ তারা ভয় পাচ্ছে, পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, তাদের স্টাডি যে লুজ হয়েছে সেই লুজের কারণে তারা পরবর্তী কাজগুলোতে অ্যাডপ্টেড করতে পারছে না, এই অসুবিধাগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং আমরা থেরাপিউটিক জায়গায় এখন সেই ধরনের কেসগুলো পাচ্ছি। সো আমি যদি একটি এক্সাম্পলের কথা তুলে ধরি, শিক্ষার্থীদের মধ্যে একজন পিএফএ প্রোভাইডার এটা রেকমেন্ডেড করে নিয়ে আসছেন। শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি সাধারণ সমস্যা, যেমন পড়ার মন বসে না, পড়তে মনে রাখতে পারে না, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা, ভালো না লাগা, হতাশা, ক্ষোভ, সিদ্ধান্তহীনতা ইত্যাদি বিদ্যমান ছিল। সো ব্যতিক্রম মেয়ে হয়ে জন্মানোর পারিবারিক বঞ্চনা এবং লাঞ্ছনার কথা তারা বেশি তুলে ধরেছেন। সো দিস আর দ্য একটি এক্সাম্পল অফ এ পিএফএ প্রোভাইডারের যখন তারা স্কুলে সেবা প্রদান করেছিলেন। আমি একটু আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু দেখেছি একজনের এক্সপিরিয়েন্স, আমি শুধু দেখেছি ছেলে মেয়েগুলো অজরে কাঁদছে, কেউ তাদের বোঝে না, কেউ শোনে না, একটু সাজুগুজু করলে বলে মনে রং লেগেছে কিনা, তারা অসম্ভব মানসিক কষ্টে আছে, তারা থাকতে চাচ্ছে না, এত কথা, এত রাগ, এত ক্ষোভ। আরও কথা বলতে চাই, একটি স্কুলের শিক্ষক আমাকে খুব করে অনুরোধ করেছিলেন যেন আরও একটু যাই তাদের পরীক্ষার জন্য। সো আরেকটি বিদ্যালয়ে তারা কথা বলেছেন, বিদ্যালয়ে একটি বড় দলের সাথে পরীক্ষা 20 জন শিক্ষার্থী সেশন করি। শিশুগুলো হচ্ছে অনেক মানসিক কষ্টে আছে, কেউ নেশাগ্রস্ত, কেউ পর্নোগ্রাফির সাথে জড়িত হয়ে পড়েছে, মোবাইল আসক্তি হয়ে পড়েছে, মানসিক চাপ ও কষ্টে আছে, ভয় আছে, এই কারণে পড়ায় মন দিতে পারছে না। এই সমস্যাগুলো করোনাকালীন সময়ে তৈরি হয়েছে। ওই বিদ্যালয়ে একটি শিশুর মানসিক ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেছিল বলে উল্লেখ করেছিলেন। সো চ্যালেঞ্জগুলো কি? আমরা কিন্তু এখনও জানি না, আমরা বলছি অনুমান ভিত্তিক, কিন্তু আমরা কত শিক্ষার্থী আসলে মানসিক সমস্যার মধ্যে রয়েছে তার কিন্তু সার্ভিলেন্স নাই, অর্থাৎ একটি বেসলাইন সার্ভে নাই, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্ট সায়েন্টিফিক ফিগারের মাধ্যমে কত শিক্ষার্থী আমাদের মানসিক সমস্যায় ভুগছেন, পিটিএসডি হয়েছে অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিমটম দেখা দিয়েছে অথবা অন্য কোনো মানসিক অসুস্থতা হয়েছে কিনা অথবা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে কিনা, সেই সম্পর্কে একটি সায়েন্টিফিক স্টাডি দরকার, বেসলাইন দরকার, যেটা আমরা আমাদের যথাযথ মন্ত্রণালয়কে জানিয়েছে এবং এখানে যারা বড় বড় রিসার্চার রয়েছেন তাদেরও এই বিষয়টি নজরে আনা দরকার বলে আমি মনে করি। আমাদের যারা মাস্টার ট্রেনার এবং টিচার ট্রেনার হয়েছেন তাদেরকে একটি ন্যাশনাল ওয়াইড একটি স্কেলিং আপ দরকার, যাতে করে শিক্ষকরা শিশুদেরকে আমাদের মিনিমাম মানসিক সেবা বা পিএফএ প্রদান করতে পারেন। আমি যদি বলতে পারি যে আমাদের আসলে একটি ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান করা দরকার, যে স্ট্র্যাটেজিক প্ল্যানের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো পোস্ট ট্রবিকের বা কোভিডকালীন সময় যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কীভাবে তারা ম্যানেজ করতে পারে সেই বিষয়ে আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের এই ধরনের কার্যক্রম সরকার যেন চলমান রাখে সেই বিষয়ে আমাদের সকল পেশাজীবীদেরকে ওয়ার্কফোর্স হিসেবে কাজ করতে হবে, একটি গাইডলাইন দরকার এবং এটা যেন আমাদের আসলে একটি অনেক সময় থাকে সরকার বা সরকারি পর্যায়ে যে ট্রেনিংগুলো বা প্রোগ্রামগুলো হয় তা অনেক সময় মাঝপথে এসে থেমে যায়, সেটারই একটি যেন না থেমে যায়, সেখানেও আপনাদের ভূমিকা রয়েছে। সো দিস আর দ্য রিকমেন্ডেশন অফ মাই পার্টস। সো আমি জানি যে একটি স্টাডি দরকার এবং এটা কমিউনিটি বেসড প্রিভেনশন পার্সপেক্টিভে কাজ করা দরকার এবং এটি একটি উত্তম মাধ্যম, যেটা কিছুক্ষণ আগে খুব চমৎকারভাবে আলোচিত হয়েছিল। যদি আমরা এখনই এই ধরনের শিশুদেরকে তাদের যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সটাকে অ্যাড্রেস না করতে পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এরাই আমাদের দেশের জন্য একটি বার্ডেন হবেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি, কমপ্লেক্স পিটিএসডির মতো জটিলতা আমরা দেখতে পারি। সুতরাং এক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্ট এবং যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং সাথে সাথে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে। সো অনেক অনেক ধন্যবাদ। আমরা এই ধরনের শিশু চাই, এই ধরনের শিক্ষার্থী চাই যারা আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ তৈরি হবেন। ধন্যবাদ সবাইকে। Thanks,
Mohammad Salim Chaudhary for his nice presentation and elaborate presentation. Though it was very concise one, but it was an elaborate one. Thank you very much. Now our next presenter is Dr. Jebun Nahar, and her topic is, can a hyperactive impulsive child be diagnosed as SSPE? A case report. I request her to come to the dais and present her topic. Respected chairpersons, dear audience, Assalamu alaikum. Me, Dr. Jebun Nahar, FSB resident, Child and Adolescent Psychiatry, BSMMU. I'm here to present a case report on SSP. Can a hyperactive impulsive child be diagnosed as a case of SSP? Here, there is a short video clip, and it was taken with due permission of her parents. Let's see it. Authors are Dr. Jebun Nahar, FSB resident, Child and Adolescent Psychiatry, BSMMU. Assistant Professor Dr. Sifati Said, Department of Psychiatry, BSMMU. Dr. Nahid Mahzabin Morshed, Professor of Child and Adolescent Psychiatry and Chairman of Department of Psychiatry, BSMMU. Dr. Hafizur Rahman Chaudhary, Associate Professor, Department of Psychiatry, BSMMU, and Dr. Mahabuba Rahman, Resident, FSB, Child and Adolescent Psychiatry, BSMMU. SSP, that is subacute sclerosing panencephalitis, is a rare, slowly progressive neurodegenerative disorder of childhood and early adolescence with a fatal outcome, though it may occur in early infancy from 1 month to adult onset 27 years. It's a slow virus infection. It may progress from subtle behavioral changes to coma or death, and it is diagnosed as per Dykens criteria. Omra, a 10-year-old girl, immunized first tissue of non-consequence parents, got admitted into psychiatry department with the complaints of extreme restlessness with repeated jumping, clapping of hands, moving to and fro, sudden behavioral changes including impulsive behavior, unprovoked violence towards the family members, inappropriate touching of private parts of other females, progressive cognitive decline that was proven by gradual poor performance in the academic activities, and memory disturbances. Even she couldn't attend her school for the last 2 years. Regression of speech and emotional lability, occasional urinary incontinence for the last 2 years. Her developmental milestones were age appropriate, and she was given immunization as per EPI schedule, and her medical history represents no significant history, but there was a history of measles infection at age of 4 years, and she has no significant positive family history. For these complaints, for the last 2 years period, she visited so many physicians and was treated with different kinds of medications. Here I have mentioned some medications, including second-generation antipsychotics, anti-epileptics. Even she was diagnosed as attention deficit or hyperactive disorder as per DSM-5 and was treated with psychostimulant. But her
restlessness, and other behaviors exacerbated. Eventually, she was admitted in our department, and we also given her with, we treated her sodium valproate. There was significant response in her behavioral disturbances, but she gradually develops valproate toxicity, and we had to stop the medication. After getting admission, she went through thorough physical and mental state examination. On general and systemic examination, there was no abnormality detected. Mental state examination found indifferent appearance with poor eye contact and reduced social interaction. Speech seemed irrelevant with presence of echolalia. Rapport couldn't established. That's why we couldn't perform her thought, cognition, perception, and other areas. She went through meticulous physical examination, relevant investigations, and there was all other medical probable diagnosis, differential diagnosis were excluded, but in CSF study, we found measles virus antibody was positive. That is, hemoglobin G was 261.9 milli-international unit per ml. And MRI of brain shows mild cerebral atrophy. During her early illness, EEG was done, and there was no significant change in the EEG. That's why it put it more dilemma in diagnosis. But after receiving the CSF report, we also did her follow-up EEG, and there was burst of high amplitude delta waves in an irregular interval of 5 to 21 seconds with irregular background. So, as per Dykens criteria, on the basis of clinical feature, EEG findings, and CSF findings, she was diagnosed finally as subacute sclerosing panencephalitis. After that, psychological support and counseling was done, and we referred her to the pediatric neurologist, and sodium valproate and tablet capsule amantadine was given as per their advice. This is all about our case. Now, here is a short discussion over the SSP. Our respected teacher, Professor Gopin Kundu sir, have already discussed more and more on SSP, so I will make it short. SSP is a chronic complication of measles virus infection, and it is an airborne disease. It occurs through the respiratory droplets, and usually it is self-limiting, but it may give long life immunity or may give to some chronic neurological complications like post-measles infection, measles inclusion body encephalitis, subacute sclerosing panencephalitis, even transverse myelitis may occur rarely. There is no central documentation of incidence of SSP in Bangladesh, but it is showed that there is more incidence of SSP in developing countries in comparison to the developed countries. There is 1 per million incidence in developed countries, where 21 per million population per year is in India is reported, and the latent period is 4 to 7 years. Behind this, there are so many factors for the development of SSP. Here are some important factors regarding the vaccination program. Significant risk factors are malnutrition, improper vaccine coverage, improper storage and transport of vaccine, subclinical measles infection prior to vaccination, poor seroconversion or vaccine failure, circulation of atypical or wild measles virus. According to Jobber and colleagues, there are 4 stages of SSP. First stage is characterized by personality changes, failure in school, strange behavior.
Stage 2, massive, repetitive and frequent myoclonic jerks, seizures and dementia, eventually in stage 4, coma and akinetic mutism. This is the Dykens criteria. Here there are 2 major criteria and 3 minor criteria. Sir have already mentioned it, that's why I am skipping it. Besides this, there are so many case reports that SSP can present solely with psychiatric manifestations. In Bangladesh, there is a case report that presents with behavioral changes, with personality change. In India, there are so many case reports that present as mania, schizophrenia, with or without catatonia, major depressive disorder, personality change. There is no curative treatment for SSP. Treatment is mainly supportive, and specific treatment may delay the progression of disease. And there are some medications for the specific treatment that are used. These are these medications. SSP is relentlessly progressive. Fatal outcome in 95% of affected individual, and death occurs in 1 to 3 years of diagnosis. Even a stuttering form of disease with remission and relapse may occur. Spontaneous remission occurs in 5 to 6.2% cases. I have already mentioned that there is no central documentation for SSP in Bangladesh. There was a survey by Center for Disease Control and Prevention that reports that annual reported measles incidence decreases from 34.2 to 6.1 million per population, and there is full vaccination coverage is 86.8%. There are 2 studies that reported with SSP cases. One was done in National Institute of Neurosciences and Hospital, and another is done by Institute of Pediatric Neurology and Autism. In first study, there was 34 cases, and the history of vaccination was 92%. And in the study, second study, there were 30 cases of SSP, and the history of vaccination was 33%. So here we can see that the SSP may develop in fully immunized children, and there is some pitfalls in immunization process, that is vaccination. And I have already mentioned the risk factors regarding the vaccination. So it may an eye-opener for all of us that how can we minimize this. More research may take place to take measures to improve the improper vaccination. So my take-home message is, SSP is a progressive fatal disease. The disease starts with subtle mental deterioration followed by seizures, dementia, ataxia, stereotyped myoclonus, and visual disturbances, usually leading to decorticated state, and death occurs after 1 to 3 years. So pediatricians, neurologists, and psychiatrists should keep an eye to exclude the chance of organic pathology of the behavioral disturbance or any psychiatric manifestation that present atypically. Psychiatric manifestations may mislead the organic pathology, and I have already mentioned that the effective vaccination is the key to prevent the prevalence or incidence of SSP. References are available on request. Thank you for your precious hearing. Thank you, Jebunahar, for your wonderful presentation. Now I would like to invite Maria Zaman to present her paper on cognitive distortion and mental health of adolescents. Maria is a student counselor and an assistant educational psychologist working at St. Gregory High School and College. Maria Zaman. Thank you, ma'am. I like to give the all gratitude to BACAMH committee to give me opportunity to represent my research.
and I'm really feel honorable that I present myself as a younger researcher, so I really feel honored to present this kind of big researchers in here. So first, when I do some public speaking, I really want to express my feeling first. So I am really ভিতরে এখন ভয় চলছে, সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব উইথ ভয় এবং সাথে এক্সাইটমেন্ট এবং এনকারেজ নিয়ে। এবং আমি আরও একটু অনারেবল ফিল করছি কারণ আমার সামনে আমার 2 রেসপেক্টেড টিচার আছেন যাদের মাধ্যমে আমি রিসার্চের পথযাত্রা শুরু করেছি। আমার রিসার্চ টপিকের নাম হচ্ছে কগনিটিভ ডিস্টরশন অ্যান্ড মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্স। আমার যে সুপারভাইজার ছিল সে আমার কো-অথরও, উনি হচ্ছেন আমার ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি চেয়ারপারসন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো প্রথমেই আমি ইন্ট্রোডাকশন দিয়ে একটু শুরু করতে যাচ্ছি যে কোশ্চেন আছে কগনিটিভ ডিস্টরশনটা অ্যাকচুয়ালি কী। কগনিটিভ ডিস্টরশন হচ্ছে প্যাটার্ন অফ ইরেশনাল থট, যেটা আমাকে আমার যে রিয়েলিটি আছে সেটাকে ইনঅ্যাকুরেটলি ভাবতে সাহায্য করে। মানে সে ধরেন আমি সহজ একটা উদাহরণ দিই, অনেকে আমরা কখনো কখনো আছাড় খেয়ে পড়ে গেছি, পড়ে গিয়ে আমরা আশেপাশে সব জায়গায় তাকাইছি কেউ হাসলো কিনা, তো এই জিনিসটা বুঝে হাসলো কিনা, এবং যদি কেউ দেখে তার দূর থেকে দূরে কেউ হাসছে বা তার পাশ দিয়ে চলে যাচ্ছে, সে ফিল করতেছে হয়তো সে পড়ে গেছে, সেজন্য তাকে দেখে হাসছে, এবং সে যে একটা হয় সে একটা ইডিয়েট দেখে টুস করে আশা খেয়ে পড়ে গেছে। তো এই যে একটা রিয়েল সিচুয়েশন, এবং রিয়েল সিচুয়েশনে সে অন্যের এক্সপ্রেশন দেখেই সে মাইন্ড রিডিং করে ফেলছে যে মনে হয় সে পড়ে গেছে দেখে সে হেসেছে, কিন্তু বাস্তবে এটা না হতে পারে যে অপোজিট পার্সন যে যাকে দেখেছিল সেক্ষেত্রে হয়তো তার জন্য সে করুণা ফিল করেছিল, হয়তো বা তার জন্য কষ্ট পেয়েছিল। সো কগনিটিভ ডিস্টরশনটা হচ্ছে যখন আমরা কোনো একটা রিয়েলিটি ঘটনাটা ঘটছে কিন্তু আমার একটা নেগেটিভ থিঙ্কিং আমাকে ওই অ্যাকচুয়াল রিয়েলিটি সিচুয়েশনটাকে নেগেটিভলি ভাবতে সাহায্য করে। এবং সাথে বার্নস 1980-তে 10টা কমন থিঙ্কিং এররকে রিপ্রেজেন্ট করেছে। যেমন একটা উদাহরণ যেটাকে আমি দিচ্ছি মাইন্ড রিডিং, অন্যরা কিছু না বলে অন্যকে দেখে আমি ভেবে ফেলছি তারা হয়তো আমাকে এই সম্পর্কে ভাবছে। এছাড়া কিছু কমন থিঙ্কিং এরর হচ্ছে ক্যাটাস্ট্রফিং ও নাথিং থিঙ্কিং, ইমোশনাল রিজনিং অ্যান্ড ওভার জেনারেশন। স্টুডেন্টের ক্ষেত্রে, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় নেগেটিভ থিঙ্কিংটা হয়, যেহেতু আমি স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করছি, সেক্ষেত্রে যখন তারা একটা বিষয়ে ফেল করে তখন তারা এসে আমার কাছে বলতেছে ম্যাম আমি মনে হয় কোনোদিন আর কোনো কিছুতে ভালো করতে পারবো না। ইভেন তাদের প্যারেন্টসরা এসে বলে যে আমার ছেলে কখনই জীবন আর কোনো বিষয়ে ফেল করতে পারবে না। এই যে একটা বিষয়ে তারা ফেল করেছে, সে জায়গা থেকে সে ধারণাটা সে ধারণা করে নিয়েছে যে তার ছেলে বা সে নিজে আর কখনো কোনো জায়গাতে সে পাস করতে পারবে না। অ্যাডোলেসেন্স, আমরা জানি অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা আছে সবচেয়ে একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ সেই সময়টায় একজন চাইল্ড বা ইয়াঙ্গার চাইল্ড এমন একটা পিরিয়ডে যায় যখন সে সে ফিল করে না আমি হয় বড় হয়ে গেছি, না আমি তখন ছোট হয়ে গেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেঞ্জেসগুলো এখানে দেখা দেয় সেগুলো হচ্ছে যে ইমোশনাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড সোশ্যাল চেঞ্জেসগুলো। এবং সেই জায়গাতে তারা যদি যে হেল্পটা না পায় এবং আইডেন্টিফাই করতে না পারে যে আমার কি হচ্ছে, আমি কিভাবে ভাবছি, সেই জায়গা থেকে তাদের যে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমার রিসার্চের মাধ্যমে বের হয়ে আসছে সেটা হচ্ছে যে থিঙ্কিংয়ের কারণে বিভিন্ন রিয়েলিটি সিচুয়েশনটাকে তারা নেগেটিভলি পারসিভ করছে।
তো ব্যাকগ্রাউন্ড এবং রেশনালে যদি আমি যাই, সেখানে হচ্ছে যে 2012 সালে প্রিয়ানা এবং আরও কিছু সাইকোলজিস্ট ছিলেন, তারা কিছু গবেষণা করেছেন যেখানে যাদের কগনিটিভ ডিস্টরশন হয় তাদের তাদের অ্যাংজাইটির সাথে সিমটমসের রিলেশন আছে, কোরিলেশন আছে। এছাড়া জামিনের 2018 সালে 150 অ্যাডোলেসেন্স নিয়ে গবেষণা করে, যেখানে তারা পেয়েছে যাদের কগনিটিভ ডিস্টরশন হয় তাদের ভিতরে ডিপ্রেশন, লো সেলফ এস্টিম এবং অ্যাংজাইটি দেখা দিয়ে থাকে। এবং সাথে সাথে মেলদের তুলনায় ফিমেলদের কিছু গবেষণা দেখা গেছে যে মেলদের তুলনায় ফিমেলদের কগনিটিভ ডিস্টরশন বেশি হয়, আবার কিছু জায়গায় দেখা গিয়েছে যে ফিমেলদের তুলনায় মেলদের কগনিটিভ ডিস্টরশন বেশি দেখা দেয়। আমার গবেষণার অবজেক্টিভ যেটা ছিল যে বর্তমান রেশনালে আরেকটা বিষয় ছিল, যখন আমি লিটারেচার রিভিউ করতে গিয়েছিলাম বাংলাদেশে কগনিটিভ ডিস্টরশন অ্যাডাল্টদের ক্ষেত্রে এবং সাইকিয়াট্রিক যে ডিপ্রেশন পেশেন্ট আছে তাদের সাথে গবেষণা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যা অ্যাডোলেসেন্স আছে তাদের কগনিটিভ ডিস্টরশন সাথে মেন্টাল হেলথটা সেইভাবে আমি লিটারেচার রিভিউ করে সেই গবেষণাগুলো পাইনি। তো আমার একটা অবজেক্ট আছে যে অবজেক্টিভ রেশনাল রেখেছিলাম যে সে জায়গা আমি আমার রেশনালের দেখতে চাই যে আমি এই রেশনাল এই গবেষণাটা করব অ্যাকচুয়ালি যে অ্যাডোলেসেন্স যারা আছেন তাদের ভিতরে অ্যাকচুয়াল কগনিটিভ ডিস্টরশন আছে কিনা, সাথে কগনিটিভ ডিস্টরশন মেন্টাল হেলথের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা অ্যাডোলেসেন্সের। তো অবজেক্টের মধ্যে হচ্ছে যে রিলেশনশিপ দেখা যে কগনিটিভ ডিস্টরশন অ্যান্ড মেন্টাল হেলথের, এবং সাথে জেন্ডার অনুযায়ী কগনিটিভ ডিস্টরশন এবং মেন্টাল হেলথে কোনো প্রভাব আছে কিনা, এবং সাথে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী তাদের কোনো ধরনের ডিফারেন্সেস পাওয়া যায় কিনা। তো মেথড অনুযায়ী আমার পার্টিসিপেন্ট ছিল 200 জন, এবং মেল 100% এবং ফিমেল 100%, কিন্তু ইনক্লুশন ক্রাইটেরিয়ার ভিতরে আমি স্টুডেন্ট রেখেছি যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে পড়ে, এবং আমার ডিজাইন মেথড ছিল ক্রস সেকশনাল সার্ভে ডিজাইন এবং পারপাসলি স্যাম্পলিং টেকনিক্স, যেখানে মেজারমেন্ট টুল ইউজ করা হয়েছে পিআইএফ এবং বাংলাদেশ কগনিটিভ ডিস্টরশন স্কেল। সিদ্দিকা অ্যান্ড চৌধুরী স্যার 2013 সালে সেই স্কেলটা অ্যাডাপ্ট করেছিলেন, এবং আরেকটি স্কেল ছিল জেনারেল হেলথ কোয়েশনারিজ, সেটা 28 আইটেম ছিল উইথ 4 সাব ডাইমেনশন, যেখানে নাফিজা বানু ম্যাম 2001 সালে সেই স্কেলটা ট্রান্সলেশন করেছিল কিন্তু আনপাবলিশড। এটা হচ্ছে আমার রিসার্চের ডিসক্রিপটিভ সোশিও ডেমোগ্রাফিক অনুযায়ী ক্যাটাগরিক ভেরিয়েবলের একটা ফলাফল, আর এখানে প্রেজেন্ট করছে যে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ডিসক্রিপটিভ স্ট্যাটিক্সের ফলাফলটা। তো এই স্লাইডে প্রেজেন্ট করছে যে কগনিটিভ ডিস্টরশনের সাথে মেন্টাল হেলথের কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, যেখানে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট করার মাধ্যমে যেটা গবেষণার মাধ্যমে বের হয়ে আসছে সেটা হচ্ছে যে কগনিটিভ ডিস্টরশনের সাথে মেন্টাল হেলথের একটা সিগনিফিক্যান্ট পজিটিভ রিলেশনশিপ পাওয়া গিয়েছে, এবং সিম্পল লাইনার রিগ্রেশনের মাধ্যমে যেটা প্রেডিক্ট করেছে যে যাদের কগনিটিভ ডিস্টরশন আছে তারা তাদের সম্ভাবনা আছে যে 0.50% মেন্টাল হেলথে কোনো না কোনো ইস্যু হওয়ার সে সম্ভাবনাটা রয়েছে। এখন মেল এবং ফিমেলের জায়গা থেকে যদি আমি ডিফারেন্সিয়েটটা বের করতে চাই, সেখানে কগনিটিভ ডিস্টরশনের মেল এবং ফিমেলের কোনো স্লাইটলি সিগনিফিক্যান্ট পাওয়া গেছে, কিন্তু কোনো ধরনের সায়েন্টিফিকলি সিগনিফিক্যান্টটা পাওয়া যায়নি। সেম জেনারেল মানে মেন্টাল হেলথের ক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্স পাওয়া গেছে, কিন্তু সায়েন্টিফিকলি সেখানে কোনো ডিফারেন্স পাওয়া যায়নি। তারপর হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী হায়ার ক্লাস, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে সায়েন্টিফিকলি কোনো ধরনের ডিফারেন্স পাওয়া যায়নি কগনিটিভ ডিস্টরশন এবং মেন্টাল হেলথের উপর। তো ডিসকাশন অনুযায়ী যেটা পাওয়া গেছে যে কগনিটিভ ডিস্টরশনের সাথে মেন্টাল হেলথের সে কোরিলেশন আছে, কিন্তু যখন আমি জেন্ডার এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসে যাই সেখানে কোনো ধরনের সায়েন্টিফিকলি আমি ডিফারেন্সটা পাইনি।
লিমিটেশন হচ্ছে আমার স্যাম্পলিং ডিজাইনটা র্যান্ডম ছিল এবং আমি এজের ডিফারেন্ট এজের ভিতরে কম্পেয়ারটা করতে পারিনি এবং যেহেতু স্যাম্পল ডিজাইনটা ছোট ছিল ইন্টার যে সিচুয়েশনটা সেখানে প্রেজেন্টেবল হয়নি এবং সাথে যেহেতু আমি অ্যাডোলেসেন্টদেরকে চুজ করেছি তো মোর কথা যখন আমি ডাটা কালেকশন করতে গিয়েছিলাম তাদের ভিতর এক ধরনের ভয় ছিল যে এটা কি হচ্ছে এটা তো আমার সাথে যায় কিন্তু ম্যাডাম এগুলো করলাম কাউকে বলেন না তারপর যে রেজাল্টটা আসার কথা ছিল মানে যে ওরা আনবায়াস যে বিষয়টা ছিল তারা সেটা দেখায়নি তারা একজন আরেকজনের সাথে কপি করে তাদের অ্যান্সারগুলো দিয়েছিল কনক্লুশন এবং রিকমেন্ডেশনও যেটা হচ্ছে আমার রিসার্চটা সবচেয়ে যদি আমি কনক্লুশনে দাঁড়াই যেহেতু আমাদের রেসপেক্টেবল দুজন স্যার ছিলেন একজন বলেছিলেন যে অ্যাডাপ্টেড মেকানিজম এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো সেক্ষেত্রে যদি স্কুল পর্যায়ে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু করতে পারি এবং সাথে সাথে মেন্টাল হেলথের প্রতি স্টিগমেশন এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে চেঞ্জ হয় চেঞ্জের কারণে যে আমাদের মেন্টাল হেলথে প্রভাব পড়ে সে জায়গাতে যে সাইকো এডুকেশনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে হয় আমাদের যে পরবর্তী 14 বছর পর থেকে একটা অ্যাডোলেসেন্স বিভিন্ন মেন্টাল হেলথ প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা দেখা দিচ্ছে সে জায়গা থেকে সেটা কমে আসতে পারে তো আমার পুরো রিসার্চের রেফারেন্স এখানে দেওয়া আছে হ্যাঁ থ্যাংক ইউ Thank you, Maria. Please take your seat. Now I would like to invite Dr. Louisa Mubashera to present her research findings on prevalence and risk factors of cyber child abuse in Bangladesh, a rural population-based cross-sectional study. Good evening, everyone. I'm Dr. Louisa Mubashera, Phase A resident, child and adolescent psychiatry from Bangabandhu Sheikh Mujib Medical University. So I'm going to present a study titled as Prevalence and Risk Factors of Cyber Child Abuse in Bangladesh, a rural population-based cross-sectional study. As we all know that with the rapid growth of information and technology in the last 2 decades has changed everyone's mood of communication, learning strategies, and choice of entertainment. According to Global Digital Report 2020, almost 60% of the world's population is currently connected to internet, and 1 in every 3 child are regular internet users. Apart from the very beneficial aspects of internet concurrently serves as a potential platform for abuse where children are more vulnerable than adults. So what does the term cyber abuse mean? Cyber abuse is basically an extension of traditional abuse in cyberspace where the perpetrator can hide behind the screen, and it includes cyber stalking, cyber bullying, cyber sexual abuse, phishing, and many more. And cyber abuse can be defined as an willful and repetitive act of aggression via electronic communicative devices, which has many psychological adverse consequences such as depressive disorder, anxiety, post-traumatic disorder, suicidal ideation, self-harm, substance abuse. Empirical studies worldwide has shown that the prevalence of cyber child abuse ranges from 10 to 35%. In Asia, high prevalence of cyber abuse was reported in China, that was about 70%, then Singapore, 58%. And in South Asian perspective, prevalence of cyber child abuse was found to be 22% in India. In our country, in Bangladesh, with the introduction of high-speed internet connectivity across the country since 2013, increased number of people are using internet nowadays. A report published by UNICEF in the year of 2019 has shown that almost 32% of children in Bangladesh aged between 10 to 17 years face cyberbullying and cyber harassment.
Since the phenomena of cyber child abuse, it is relatively a new concept, and that data regarding this is limited in our country, so we aim to conduct this study. So our objective was to find out what is the prevalence of cyber child abuse in Bangladesh and what are the risk factors of cyber child abuse. So this was a cross-sectional survey which was conducted in an injury-based surveillance area at Raiganj Upazila, Sirajganj, a northwestern region of Bangladesh. And this surveillance area has each population, and each household of this surveillance area has unique identification number. So a list was prepared including all the children aged between 11 to 17 years from the population-based list, and a total of 496 children were selected by simple random sampling procedure from the list, considering one child from one household. This study was conducted for a duration of 6 months from July 2019 to December 2019. And data was collected by a semi-structured questionnaire, and experience of cyber child abuse was evaluated by a 7-item scale, cyber abuse scale. And this scale was prepared after reviewing the relevant literature and consultative meeting consisting of a group of experts of epidemiologists, criminologists, child psychologists, and statisticians. And the reliability of this scale was checked and found to be reliable. Pretesting was done on 4 male and 4 female children at a school outside the surveillance area. And data was collected by face-to-face interview in an isolated place in children's residence. So this is the cyber abuse scale. It has 7 items. The items are being subject to bully, mockery, rumor, or humiliation, being contacted anonymously with ill motive, receiving sexually explicit message or comment, receiving sexually explicit picture or video, personal photo, video, or information shared without consent, account locked or hacked without permission, personal photo or video edited by someone to ridicule. So what were our findings? We found that almost 32% of the respondents were internet users, and among them, majority of the users were male children. That was around 63%, and belonged to the age group 15 to 17 years. And among them, about 20% were daily internet users. So we found that almost 60% of the internet users faced at least one abusive event, and 36% users faced at least 2 abusive events, and 3 abusive events were faced by at least 23 internet users. And we can see that in all 3 categories, male children were faced more cyber abuse than female counterparts. So the most prevalent form of cyber abuse was found to be being subject to bullying, mockery, rumor, or humiliation. That was about 36%. Second most prevalent form was being contacted anonymously with ill motive. That was around 29%. And third most prevalent form was receiving sexually explicit message or comment. That was around 21%. We have also found that male children, as I've mentioned earlier, that male children were more prone to face cyber abuse than female counterparts. And the children who spend more than 3 hours on internet in an average week were more prone, were 2.4 times more likely to face cyber abuse than the children who spent less than 3 hours on internet. And higher knowledge score regarding cyber abuse were also found to be a predictive factor of child cyber abuse. So the major finding of this study was that 60% of the children who uses internet faces at least one kind of abusive event in internet.
I've mentioned earlier that worldwide studies shown that 10 to 35% children faces cyber abuse. So why there is a big gap between our finding and the study that were conducted worldwide? One possible explanation might be, since this is a relatively new phenomena, different country, different culture, different population define cyber abuse differently. And there might be some other causes, such as different age of inclusion of participants, diverse populations, and mode of interview. And we found that male children are more prone to face cyber abuse. Due to traditional gender role, male children of Bangladesh get more access to internet, while female children tends to deny or hide the abusive events. So this might be the reason behind this finding. Spending more time on the internet paves the way for posting more private information and meeting strangers online, making the children more vulnerable to cyber abuse. And we have found that higher knowledge regarding cyber abuse as a predictive factor for child cyber abuse. It is possible that actually the children who faces cyber abuse, they knows more about cyber abuse, which is obvious, and they knows more about different laws, existing laws regarding cyber abuse. There are some limitations of this study. Data was obtained by face-to-face interview, hence there was no chance of cross-validation. Some questions on this scale were sensitive and were regarding the private life, so some children might have avoided answering the questions. And this was a cross-sectional study, so temporal relationship between cause and effect couldn't be established. As data were taken from a rural area, there is also a lack of generalization. So from this study, the major finding is we could know that a substantial number of children of rural Bangladesh use the internet and experience cyber abuse. However, if internet can be used in a proper way, internet has the potential to widen the perspective and creativity among the children. In this regard, children should be kept at the center of the digital policies to ensure right to justice and protect the children from the worst form of abuse. And besides, different tech companies also should come up with specifications in their application to protect the young internet users. So our recommendation is further investigation is necessary on child cyber abuse on diverse societal perspective to increase understanding of different dynamics of child cyber abuse, including the risk factors and protective factors. Thank you all. That was all from my part of presentation. Now all our presentations are finished and closed now. As you know, we are running very short of time. এই জন্য আমরা বেশি কোশ্চেন নিতে পারবো না, এখন কোশ্চেন অ্যান্সার সেশন। তো কোশ্চেন অ্যান্সার সেশনটা আমরা খুবই সংক্ষিপ্ত করতে চাচ্ছি, কারণ আমরা খুবই শর্ট টাইমের ভিতরে যাচ্ছি। 4টা প্রেজেন্টেশন হয়েছে, আমরা ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে একটা করে কোশ্চেন নিলে 4টা প্রেজেন্টেশন থেকে 4টা কোশ্চেন আমরা ম্যাক্সিমাম নিতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোন প্রেজেন্টারের কাছে বলে প্লিজ কোশ্চেন করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া হাসিন, আমি কাজ করি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইনফরমেটিক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। আমি সরি যে পুরো প্রেজেন্টেশন দেখতে পারিনি, লাস্ট দুটো প্রেজেন্টেশন দেখেছি। আমি আপনাদেরকে কংগ্রেচুলেশন দিতে চাই, বিশেষ করে প্রথমে যিনি প্রেজেন্ট করেছেন উনি বলছিলেন যে ওনার ভয় লাগছে, কিন্তু প্রেজেন্টেশন দেখে একবার এটা মনে হয়নি। আমি আপনাকে কংগ্রেচুলেট করতে চাই এবং আমি আশা করি আপনি আপনার রিসার্চের পথটা কন্টিনিউ করবেন। আর তার পাশে যিনি বসে আছেন উনি আসলে আমাদেরও স্টুডেন্ট। আই এম ভেরি হ্যাপি টু সি ডক্টর, আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আপনি যদিও একটুখানি উল্লেখ করেছেন যে আমরা ফাইন্ডিংসের মধ্যে দেখলাম যে মেইলরা বেশি সাইবার অ্যাবিউজের শিকার হয়েছে, মেইল চাইল্ডরা ফিমেলদের চেয়ে। আপনি
যখন লিটারেচার রিভিউ করেছেন তখন কি আরও কোনো কজ পাওয়া গিয়েছে যে কেন মেলরাই বেশি এক্সপোজড, যেটা আপনি বলেছেন যে হয়তোবা ফিমেলরা বলছে না, তো এই জায়গাটা আসলে যখন আপনি নিজে স্টাডি করেছেন কিভাবে এই জায়গাটাকে আপনি কভার করার চেষ্টা করেছেন বা তথ্যগুলো কিভাবে এনেছেন? থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ ম্যাম আপনার কোয়েশ্চেনের জন্য। ম্যাম আমি যখন লিটারেচার রিভিউ করেছিলাম আমি দেখেছি যে অন্যান্য কান্ট্রিতে যা স্টাডি হচ্ছে সবগুলোরই মানে সিমিলার ফাইন্ডিং ছিল, সবগুলোতেই মোটামুটি যে মেলরা বেশি অ্যাবিউজের শিকার হয় এবং এটা আসলে সব কালচারেই দেখা যায় যে মেলরা আসলে মানে একসেপ্ট করে নেয়, মানে সেটা হচ্ছে স্বীকার করে যে হ্যাঁ আমি অ্যাবিউজের শিকার হয়েছি, কিন্তু ফিমেলরা করে কি হাইড করার ট্রাই করে। এটা হয়তো বা কালচারাল ব্যাপার থাকতে পারে বা ফ্যামিলির বিভিন্ন ব্যাপার থাকতে পারে, মেলরা সবসময় ফিমেলরা হাইড করার চেষ্টা করে, এই জন্য দেখা যায় যে ওদের প্রিভিলেন্সটা কিছুটা কম পাওয়া যায়, এটাই পেয়েছিলাম ম্যাম। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আমার কোয়েশ্চেন হলো সেকেন্ড প্রেজেন্টর এমডি সেলিম চৌধুরী সাহেবের কাছে। জি আপনাদের যে মানে আমার মনে হয় যে আপনাদের যে মডিউলগুলো বলছেন এগুলো সম্ভবত সেকেন্ডারি লেভেলের স্কুল টিচারদের জন্য, এবং আমরা তো দেখেছি যে গত কয়েক মাস দেখলাম যে সেকেন্ডারি লেভেলের টিচারদের মধ্যে একটা হুলস্থুল অবস্থা, তারা সবাই এই ট্রেনিংটা নিবে। এখন যেটা কোয়েশ্চেন হলো যে এই যে মডিউলগুলো ডেভেলপ করছে যে অ্যাডভান্স লেভেলের তারপরে জেনারেল লেভেলের, এটা কি গ্লোবালি কোথায় থেকে নেওয়া হয়েছে নাকি আমাদের দেশে অ্যাডাপ্টেবল এরকম কিছু? এক। আর সেকেন্ড হলো যে হিউজ নাম্বার অফ টিচার অলরেডি বিভিন্ন স্কুলের মধ্যে দেখছি যে কম্পিটিশন পড়ে গেছে যে কে কার আগে ট্রেনিংটা কমপ্লিট করবে। যে আমি আমার নিজের ফ্যামিলিতেও কিছু টিচার আছে, তাদের কাছেও দেখেছি। এবং এখানে কি এই ট্রেনিংয়ের পরে তাদের মধ্যে কি এই ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ করছে যে তারা যে তাদের স্টুডেন্টকে বা তাদের স্কুল লেভেলে মেন্টাল হেলথ প্রিভেনশনে তারা কিছু রোল প্লে করতে পারবে, সেই স্ট্র্যাটেজি মানে এই মডিউলগুলোর মধ্যে আছে কিনা? আমরা তো জানি যে সাইকিয়াট্রিক মানে সাইকোটিক কন্ডিশন মানে আদার কন্ডিশন না, জেনারেল মেন্টাল হেলথ প্রিভেনশনে যে স্ট্র্যাটেজিগুলো এই মডিউলের মধ্যে আছে কিনা, এটা জাস্ট আমার একটা কিউরিয়াসিটি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য। আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে প্রোগ্রামগুলো চালু করেছে তাতে প্রথম যেই 3টি মডিউল আমরা তৈরি করেছি সেই 3টি মডিউলের পিএফএ মডিউল যেটাকে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এড মডিউল বলছি, সেই পিএফএ মডিউলটা নেওয়া হয়েছে। অরিজিনালি যে কনসেপ্টটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্লিং উন নামে একজন আমেরিকান ব্যক্তিত্ব, উনি এটা 142টা দেশে সেটার রিপ্লিকেশন হচ্ছে। আমরা ওই মডিউলটা নিয়ে আমাদের দেশে কন্টেক্সচুয়ালাইজ এবং আমাদের দেশে ভ্যালিডেশন করার জন্য এই সিরিজ অফ ওয়ার্কশপ করেছি। অর্থাৎ আমরা যদি বলি যে 2020 সাল থেকে শুরু করে প্রায় 2 বছর ধরে এটার কার্যক্রম চলেছে। অর্থাৎ এটাকে আমরা প্রথমে রিট্রান্সলেট করেছি, তারপর সেটাকে কন্টেক্সচুয়ালাইজ করেছি, তারপর ফিল্ড টেস্ট করেছি, তারপর টেস্টিং করেছি, তারপর আমরা সেটা আমাদের শিক্ষকদের উপর প্রয়োগ করেছি। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা এখন ভ্যালিড বলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের এনসিটিবিটি এবং আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা এটাকে ভ্যালিড বলে আমাদেরকে সার্টিফাইড করেছে এবং দেন এটা এখন প্রিন্টিং পর্যায়ে যাচ্ছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যে এখন মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা প্রথমে পিএফের পার্ট 1 অর্থাৎ ওই পার্ট 1-এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে নলেজ, অর্থাৎ তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে নলেজ পাচ্ছে, যাতে করে একজন শিক্ষার্থীর মধ্যে কী ধরনের মানসিক ডিফিকাল্টিস দেখা দিচ্ছে, কী ধরনের ইস্যু রয়েছে সেই বিষয়গুলো তারা যেন জানতে পারেন এবং সেই জানার পর তারা যেন রেফার করতে পারেন। এবং ওই শিক্ষকদের মধ্যে থেকে আমরা 3 জন করে, সরকার যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যে টার্গেট সেখানে 3 জন করে শিক্ষকদেরকে পরবর্তী ফেজে নিয়ে যাবেন। অর্থাৎ একটি বিদ্যালয়ের সকল শিক্ষককে পিএফএ পার্ট 1 দেওয়া হচ্ছে এবং সেখান থেকে 3 জনকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ফেস টু ফেস 5 দিনের পিএফএ প্রোভাইডার তৈরি করার জন্য। একজন প্রধান শিক্ষক এবং 2 জন অন্যান্য সাধারণ শিক্ষক মানে সহকারী শিক্ষক, এবং এটা হবে স্কিল বেস, যাতে করে তারা প্রাইমারি যে মেন্টাল হেলথ কেয়ারটা সেটা তারা দিতে পারেন এবং পরবর্তীতে সেটা তারা রেফার করতে পারেন। সো তারপর যারা পিএফএ পাবেন তার ওই 3 জনকে আবার পরবর্তীতে হায়ার আরেকটু উন্নততর প্রোগ্রাম করার জন্য একটি সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এবং তারা যেন রেফার করতে পারে বিভিন্ন সেন্টারগুলোতে, সেই রেফারেল একটি সিস্টেমও ডেভেলপ করা হয়েছে। এবং আমি আশা করছি যে ম্যাডাম আমাদের সামনে রয়েছেন, উনি পুরো প্রোগ্রামটার দায়িত্ব লিড নিয়েছিলেন এবং সাথে আমরা সহযোগী হিসেবে কাজ করেছি। জি, আমি মনে হয় যে ম্যাডাম তার পরবর্তী বক্তৃতা হয়তো কিছু শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। Any more questions? আমি একটু যদি সাপ্লিমেন্ট করি সামান্য, মোহাম্মদ সেলিম চৌধুরী, আপনার এই প্রেজেন্টেশনটা এক্সেলেন্ট হয়েছে। আমি আশা করব আপনাদের কাজে যদি আপনারা এইরকম রেকমেন্ডেশন করেন যে হোয়াট টাইপ অফ কন্টিনিউয়াস এডুকেট ট্রেনিং ফর দি টিচার্স, আলটিমেটলি এটাতে যদি আপনারা জাম্প করে সুইচ করে যেতে পারেন, that will be the permanently beneficial. আর আপনার একটু জানার জন্য বলি, এই ডিউরিং কোভিড কিন্তু কিছু স্টাডি আছে, হয়তো একটু সার্চ করলে এক্সটেন্সিভ পাবেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রিভ্যালেন্সটা টুয়াইস পাওয়া গেছে এবং বিহেভিয়ারাল প্রবলেম রিলেটিভলি হায়ার দ্যান ইমোশনাল প্রবলেম, ইম্প্যাক্ট সিভিয়ার পাওয়া গেছে এবং বার্ডেন টু দ্য ফ্যামিলি পাওয়া গেছে সিভিয়ার লেভেলে। জীবনার এক্সেলেন্ট প্রেজেন্টেশন তোমার, তো এটা আরও চমৎকার হবে যদি তুমি ওই কেসটাকে ফলো করতে পারো। হোয়াট ইজ গোয়িং অন ফ্রম ADHD টু আদার সাইকিয়াট্রিক প্রবলেম ইন দ্য রেস্ট অফ দ্য টাইম, যদি পসিবল হয় এই কেসটা ফলো করলে আমাদের বেশি বেনিফিট হবে, কারণ আমাদের ফলো করার মতো কেস খুব বেশি কাজ আমরা করি না। কগনিটিভ ডিস্টরশন নিয়ে ভারী চমৎকার কাজ করছো মারিয়া, তো আমার মনে হয় যে রেজাল্টটা আরও বেটার পাওয়া যেত তুমি যদি স্পেসিফিক স্ক্রিনিং স্কেলটা ব্যবহার করতে। GSQ ইজ নট স্পেসিফিক ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। তাহলে রেজাল্টটা দেখতে পেতে ক্লিয়ার কাট যে অলমোস্ট অল ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল প্রবলেমের সাথে কগনিটিভ ডিস্টরশনের পজিটিভ কোরিলেশন আছে। লিউজিয়া মুবাশশিরা, ইট ইজ রিয়েলি বিউটিফুল তোমার প্রেজেন্টেশন। এটা তো বাংলাদেশের কিছু স্ট্রং স্টাডি আছে যারা প্রিভ্যালেন্স স্টাডি করেছে এবং চাইল্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের সাথে এর কোরিলেশনও দেখিয়েছে। এবং ওভারঅল এটা শহরের, ঢাকা শহরের একটি স্কুলে এটা 52% পাওয়া গেছে যে সাইবার বুলিড অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ, অ্যান্ড থ্রাইস ইজ অ্যাবাউট 20, ইট ইজ হিউজ। এবং মেল ফিমেলের মধ্যে যে স্টাডিটা তুমি দেখিয়েছ, তোমার সব জায়গাতেই আইদার ইকুয়াল অর হায়ার ইন দ্য মেল, তো ইকুয়ালিটিটাই বেশি পাওয়া গেছে সব জায়গায়। দিস স্টাডি ইজ ভেরি বিউটিফুল। এবং সাইবার বুলিংয়ের মেল ফিমেলের ব্যাপারে একটা আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে এই যে পারপাট্রেটর, he she can hide any place, and bullied can be possible from every corner of the world. That's why the socio-economic variables actually not related to be a bullied. Thank you. Now, I would like to request our chairs to comment about these sessions and the topics in a very short form because of the time constraint. থ্যাংক ইউ। আমাদের মল্লিক স্যার মোটামুটিভাবে বলেই দিয়েছেন, প্রত্যেকটা প্রেজেন্টেশনের পক্ষ থেকে কিছু কমেন্ট করে ফেলেছেন। টাইমও শর্ট পড়তেছে, আমি হয়তো বা সামান্য একটু করে, যেহেতু টাইম শর্ট, একটু করে মানে বলতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্ট যে প্রেজেন্টেশনটা ছিল পোস্ট কোভিড-19 স্কুল মেন্টাল হেলথ কেয়ার ইন বাংলাদেশ, এটা ঠিক যে আমাদের একটা বিরাট বড় স্ট্রেস গেল এই যে প্যান্ডেমিকটাতে, কোভিড-19 প্যান্ডেমিক গোটা ওয়ার্ল্ডকে একটা ঝাঁকুনি দিয়ে গেছে। তো এইখানে আমাদের প্রত্যেকটা দেশেরই স্কুল, খালি স্কুল না, সবাইকেই তো মেন্টালি অ্যাফেক্ট করেছে, বিশেষ করে স্কুল মেন্টাল হেলথ বেশি অ্যাফেক্টেড হয়েছে। এরা সব স্টুডেন্টরা ওই সময় কনফাইনমেন্টে ছিল,
আর হোম স্কুলিং করেছে, তারা বাড়ি থেকেই ক্লাস করেছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে, বহু কিছু ব্যাপার হয়েছে। তো তার জন্য অ্যাংজাইটি, ডিপ্রেশন, পিটিএসডি, ফোবিয়া, ওসিডি, ওবেসিটি, এই ব্যাপারগুলো হয়েছে। আমরা যারা প্র্যাকটিস করি এখনও এই প্র্যাকটিসে এই রুগীগুলো পাই যে এই কোভিডের কারণে, কোভিডের সময় থেকে শুরু হয়েছে, ডিউরিং কোভিড পিরিয়ড এটা অ্যাফেক্টেড হয়েছে, তার রেশ এখন ওরা টানতেছে, বিশেষ করে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। আর ওই যে কনসেন্ট্রেশন থাকছে না। আর আমরা বেশি রুগী পাই বিশেষ করে ওসিডি। এই যে সময় স্যানিটাইজ করা, হ্যান্ড স্যানিটাইজ শুরু হলো, তখন থেকে কারো এই হ্যান্ড স্যানিটাইজেশন এখন বন্ধ হচ্ছে না, বরঞ্চ দিন দিন বেড়েই যাচ্ছে। তো ওসিডির ওরা তখন ওইখান থেকেই তাদের মনের মধ্যে একটা ওসিডির বা ভালো পরিষ্কার হলো না, আবার ধুইতে হয়, এরকম অনেক রুগী আমরা এখনও পাই ওসিডির। আর পিটিএসডি তো অনেকে পাই, অনেকের। আমার কয়েকদিন আগে একটা রুগী ছিল, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কোভিডে ইনফেক্টেড ছিল। তার মধ্যে ওয়ান অফ দেম, মানে হাজব্যান্ডটা মারা গেছে আর ওয়াইফটা এখনও বেঁচে আছে। আর ওয়াইফের তো হাজব্যান্ডটা চাকরি করতে, এখন ওয়াইফের কিছু নাই। কিন্তু এই যে লোকটা মারা গেছে তার চোখের সামনে, তার যে গ্রিভিং বিশেষ করে, আর ওই যে ট্রমাটিক যে স্ট্রেস, এটা এখনও সে সাফার করে, তার সমস্ত সিমটমগুলো এখনও অ্যালাইভ আছে। আবার আমরা ফোবিয়া তো পাই, এই যে বোধহয় মারা গেল, এই বোধহয় মারা যাবে, ওই 2-1 জন যখন মারা গিয়েছে নিজস্ব আত্মীয়, এই যে একটা ফোবিয়া শুরু হয়েছে, তখন থেকে অনেকেই বলে যে এটার একটা ভয় এখনও তার মধ্যে অনেকের মধ্যে বিরাজমান আছে। তো এই ব্যাপারগুলোতে খুব সুন্দরভাবে মোহাম্মদ সেলিম চৌধুরী উপস্থাপনা করেছেন। বিশেষ করে উনি অ্যাওয়ারনেসের কথা বলেছেন। উনি বলেছেন একটা ভালো জিনিস, যে ওনার ওখান থেকে 31 লক্ষ 3 লাখ স্টুডেন্ট ড্রপ আউট হয়েছে এবারে। হ্যাঁ, তো এটা কোভিড, এটা হয়তোবা কোভিডের কারণেই, মানে মেজরিটি কন্ট্রিবিউশন হয়তোবা কোভিডের জন্যই এটা হচ্ছে আর কি। আর 2 নম্বরের যিনি দ্বিতীয় প্রেজেন্টার ছিলেন ডক্টর জেবুন নাহার, উনি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ চাইল্ডের এটাকে কি এসএসপি ডায়াগনোসিস করা যায় কিনা, এটা এর আগে আমাদের প্রফেসর ডক্টর গোপেন কুমার কুন্ডু, উনি খুব ডিটেইলস এটার ব্যাপারে এক্সপ্লেইন করেছেন, জানিয়েছেন। আমরা অনেক কিছু ওখান থেকে জেনেছি। এটা একটা স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ, মেনলি মিজেলস দিয়ে হয়। মিজেলস ওই সময় না পাওয়া গেলে অ্যাটলিস্ট আমরা ওখান থেকে এটা পজিটিভ এজেন্ট হিসেবে ধরে নিতে পারি। এ ব্যাপারে এর আগে ডিটেলস আলোচনা হয়েছে। আর 3 নম্বর যিনি ছিলেন মারিয়া জামান, উনি কগনিটিভ ডিস্টরশনের কথা বলেছেন মেন্টাল হেলথের অ্যাডোলেসেন্টের। উনি উল্লেখ করেছেন যে ডিপ্রেশন হলে বিশেষ করে কগনিটিভ এরার যেগুলো হয়, আরবিট্রারি ইনফারেন্স, সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশন, অথবা ওভার জেনারেলাইজেশন অথবা পার্সোনালাইজেশন, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে উনি এক্সপ্লেইন করেছেন। আর লাস্টে যিনি করেছেন যে লিউজা মোবাশারা, ডক্টর লিউজা মোবাশারা, প্রিভ্যালেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ সাইবার চাইল্ড অ্যাবিউজ। আমরা তো আগে থেকে জানি যে ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ এবং চাইল্ড নেগলেক্ট এগুলো আছে। এখন আমাদের এটা সাইবার অ্যাবিউজ, এটা রিসেন্টলি যোগ হয়েছে। এখন রিসেন্ট বইগুলোতে এগুলো তো আমরা পেয়ে যাই। তো আজকের আমার কাছে মনে হয়েছে যে এই যে আলোচনাগুলো হয়েছে, প্রেজেন্টেশন হয়েছে, এগুলা খুবই ফ্রুটফুল হবে এবং আমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। First of all, I would like to express my sincere gratitude to the BACAMH organizing committee for inviting me today here to chair this session. আমরা এখানে খুব ওয়ান্ডারফুল 4 জন প্রেজেন্টারকে দেখেছি যারা ডাইভার্স এরিয়া নিয়ে তাদের বিষয়গুলো প্রেজেন্ট করেছেন। আমি রিপিটেশনটা অ্যাভয়েড করার জন্য আর বারবার একই কথাগুলো বলবো না, বাট আই ট্রুলি উড লাইক অ্যাডমায়ার দেম টু কাম ফরওয়ার্ড অ্যান্ড প্রেজেন্ট ইন এ কনফারেন্স। সো রিসার্চ যত হবে আমরা তত জানতে পারবো। Especially, I was not very much aware of this SSPE. আমি নিজেই actually জানতাম না। So when I came here, I was Dr. Gopen Kumar Kundo. He started to present his presentation.
and I came to know about this disease, which I was totally unaware of. And then আমাদের যে presenter, Dr. Louisa Mubashira, she also added new things to this on her presentation, a case study. So এখানে যেই জায়গাটা যে আমাদের সব জায়গাটা খুব খেয়াল রাখা দরকার, being a mental health professional or mental health worker, আমাদের যেটা হয় যে যখন আমরা যেটা দেখি আমাদের খুব সহজে আমাদের বিষয়বস্তু দিয়েই বা ওই চশমা দিয়েই কিন্তু আমরা সব কিছু বিচার করি। সো ইট কুড বি যে এখানে আমরা ADHD হয়তো বলছি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট দ্যাট, ইট ইজ সামথিং ভেরি ডিভাস্টেটিং একটা রোগ। সো এই জায়গাটা আমার মনে হয় যে আমরা যদি আমাদের যারা সাধারণ আমি বলবো যারা জিপি আছেন বা পেডিয়াট্রিশিয়ানস যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যদি জানানো যায়, দেন দে উইল বি মোর কেয়ারফুল ইন ডায়াগনোসিং সামথিং। এই জায়গাগুলো আমরা মনে হয় আরেকটু প্রসারের দরকার আছে, কারণ এটা আলটিমেটলি এই রোগটা হচ্ছে ডেথ দিয়ে শেষ হয়, এটার কোনো চিকিৎসা ওইভাবে নেই। The first one already Dr. Mohammad Salim Chaudhary যেটা প্রেজেন্ট করেছে, I was with this, so এখানে ওই সুযোগ নেই আমাকে বেশি কথা বলার, বাট দ্যাট ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আমরা জানি যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স নিয়ে একটা অনেক লম্বা গবেষণা হয়েছে, যেখানে চাইল্ডহুডের সময় আমরা জানি ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্স পিরিয়ড, এখানে ডেভেলপিং এইজে কিন্তু তার পার্সোনালিটি, তার সমস্ত কিছু ব্রেইন ডেভেলপমেন্টটা হয়। সো এখানকার এক্সপেরিয়েন্সগুলা যদি হেলদি এক্সপেরিয়েন্স না হয়, নেগেটিভ এভিউসিভ কিছু হয়, তাহলে এটা কিন্তু তার লাইফ লং একটা ইম্প্যাক্ট পড়ে। সো ওই জায়গাটার থেকে চিন্তা করে স্পেশালি কোভিডের পরে যখন আমরা দেখলাম বাংলাদেশের স্টাডি এবং সারা পৃথিবীর স্টাডির সঙ্গে বাংলাদেশের স্টাডিরও মিল আছে যে এংজাইটি, স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন এটা কিন্তু খুব বেড়ে গেছে। সো দ্যাট পিকচার ওয়াজ সেম পিকচার আমরা বাংলাদেশেও পেয়েছি। সো তখন থেকে আমরা ঠিক করছিলাম যে হাউ টু অ্যাড্রেস দি স্টুডেন্টস। এই স্টুডেন্টগুলো একসময় স্কুল খুলে যাবে, আসবে, অ্যান্ড আওয়ার টিচার্স আর নট অ্যাওয়্যার অফ এনি কাইন্ড অফ মেন্টাল হেলথ কি বা কী কী রিস্ক ফ্যাক্টর হতে পারে, প্রোটেক্টিভ ফ্যাক্টরস কী হতে পারে, এগুলি সম্পর্কে তারা অ্যাওয়্যার না। সো তাদের পক্ষ থেকে তারা কি করতে পারে, আমরা তো সব জায়গায় সাইকিয়াট্রিস্টকে পাঠাতে পারি না, সব জায়গায় আমরা সাইকোলজিস্ট দিতে পারি না। সো হাউ টু হেল্প দেম। সো এই চিন্তাভাবনা থেকে আসলে এই প্রোগ্রামটা নেওয়া, এবং ডেফিনেটলি ডক্টর এস আই মল্লিক যিনি বললেন আমরা সেই জায়গাটাও চিন্তা করব এইখানে। And the young researcher Maria Zaman, she just completed her master's degree few months ago, and she সাহস করে এখানে এসেছে। I know there will be lots of improvements will be needed, but এই জায়গাটা নিয়ে সে কাজ করেছে। আর এটা জেনারেলাইজ করা যাবে না, বিকজ ইট ওয়াজ only 200 no তোমার স্যাম্পল সাইজ ছিল। সো রিপ্রেজেন্টেটিভ বা রুরাল আরবান সব রকম অ্যাডোলেসেন্সদের নিয়ে যদি এটাকে বড় করে করা যায়, তাহলে আমরা একটা এই ফাইন্ডিংসগুলো জেনারেলাইজ করার সুযোগ পাবো। অ্যান্ড দ্য লাস্ট প্রেজেন্টেশন ওয়াজ মেড বাই ডক্টর লুইজা মুবাশিরা, which was also very fascinating. And nowadays all our children are মানে বলা যেতে পারে রীতিমতন দে আর অ্যাডিক্টেড টু ইন্টারনেট। আমি বিভিন্ন জায়গায় টেকনোলজি অ্যাডিকশন নিয়ে কাজ করছি, এখন সেমিনার করছি, বলছি, কারণ এটার যে ক্ষতিকর দিকটা আছে সেটা সম্পর্কে আমরা সবসময় অ্যাওয়্যার না। যেটা স্যার একটু আগে বললেন যে nowadays we are having clients coming to us, parents are bringing their children to us saying that বাচ্চা পড়ছে না, স্কুল শুরু হয়েছে, বাচ্চা খুব এক্সাইটেড ছিল কিন্তু স্কুলে সে কনসেন্ট্রেট করতে পারছে না, ভালো লাগছে না, তার ওই যে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে কোভিডের জন্য। সকালে ঘুম থেকে উঠতে পারে না, পড়তে পারে না, রাত জাগা অভ্যাস হয়ে গেছে।
ইন্টারনেট ছাড়া বা ফেসবুকিং ছাড়া সে থাকতেই পারছে না। সো অল দিস আর causing difficulties in their life. So how to address these things? এবং যখন তারা বেশি সময় ইন্টারনেটে কাটছে তখন তাদের abused হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে। এবং I do agree with her that the girls, they do not speak up. Some even during our PFA training সেখানে বলেছে যে এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে একটা মেয়ে একটা ছেলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, তারপরে ছেলেটা ওকে ডিচ করেছে বা ওর সঙ্গে বিট্রে করেছে, বাট শি কুডন্ট টেল ইট টু এনিবডি, কারণ প্যারেন্টসদের বললে তো প্যারেন্টসরা অনেক রাগ করবে, মারবে, বকবে, দোষটা ওর উপরেই দিবে। এই যে দোষ দেওয়ার প্রবণতাটা, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন সাড়া দিলে বা এটা কেন করলে, এই ভয়ে তারা কিন্তু প্রকাশ করে না। আর যেহেতু ফেস টু ফেস ছিল, দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে ওদের মধ্যে একটা গার্ড হয়তো কাজ করছিল। সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ টু দ্য প্রেজেন্টার্স অ্যান্ড অলসো thanks to the organizers to arrange such a wonderful conference. And I wish a great success of this conference. Thank you. We are almost to the end of the session. Now this is time for crest giving ceremony. And I would like to request Dr. Mohsin Ali Shah sir to give crest to our first two presenters, Mohammad Salim Chaudhuri and to Dr. Jebur Nahar, for their excellent presentations. Now, I would like to request Professor Mahzabin Madam to give crest to Maria Zaman and Dr. Liuza Mobeshara for their nice presentations. Now this is time to honor our chairperson to conduct this session, and I would like to request Professor Gopin Kumar Kundu sir to honor our Professor Mohsin sir to conduct this session. Now I would like to request Associate Professor Niaz Mohammad Khan sir to give crest to Mahzabin Madam. Thank you all for being patient in this session. এবার আজকের সায়েন্টিফিক সেশনের সবচেয়ে শেষের ইভেন্ট, কিন্তু সবচেয়ে এক্সাইটিং ইভেন্ট, সেটা হচ্ছে সায়েন্টিফিক ডিবেট, বিতর্ক প্রতিযোগিতা। তো এই বিতর্ক প্রতিযোগিতার জন্য আমাদের স্টেজটি একটু সাজাতে হবে। আমি একটু সবার সাহায্য চাচ্ছি, যারা স্টেজটাকে বিতর্কের জন্য আপনারা সাজানো শুরু করতে পারেন। তো আজকে বিতর্কের যে টপিকটি, সেটি একটি খুব ইন্টারেস্টিং টপিক। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর কিশোরীদের জন্য ভালো না খারাপ? আপনারা বলেন, কারা কারা ভালোর পক্ষে? সোশ্যাল মিডিয়া কিশোর কিশোরীদের জন্য ভালো? ভালো। আর সোশ্যাল মিডিয়া কিশোর কিশোরীদের জন্য খুব খারাপ? খারাপের পক্ষে কারা আর ভালোর পক্ষে কারা? অনেকে আছে যারা ভালোর পক্ষেও হাত তুলে নাই, খারাপের পক্ষেও হাত তুলে নাই।
আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বলেছি, এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া বলি নাই। আজকে এই ইন্টারেস্টিং টপিকটা নিয়েই আজকে বিতর্ক হবে। বিতর্কের আমাদের দুটো টিম আছে, টিম সেরোটোনিন এবং টিম ডোপামিন। আমি বিতর্কের নিয়মটা বলে দিচ্ছি। পক্ষে আছে টিম সেরোটোনিন, বিপক্ষে বলবে টিম ডোপামিন। এবং আমরা বিতার্কিক সবাইকে খুব জোরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দিব, তাই না? না, আমাকে না, বিতার্কিকদেরকে। আর এইখানে আমি বিতার্কিকদের জন্য বলছি, প্রত্যেক বিতার্কিক 5 মিনিট সময় পাবেন বক্তব্যের জন্য, 5 মিনিট সময়। এবং আমাদের এই বিতর্কর জন্য আমাদের 3 জন সম্মানিত বিচারক রয়েছেন। আমি ডক্টর আল ইমরানকে বলছি, বিচারকদের নাম তুমি বলবেন, আমি ডেকে নিব। অসুবিধা নেই, যেটা আছে সেটা দিয়ে দেন। তুমি ডাক দিয়ে দাও চেয়ারদেরকে, বিচারকদের। আসসালামু আলাইকুম। একটা করে চেক করো। আসসালামু আলাইকুম। জি হ্যালো চেক চেক। 15th অ্যানুয়াল কনফারেন্স অফ বাকহাম 14। হ্যাঁ, একটু বাড়ান। চেক। হ্যালো। সায়েন্টিফিক ডিবেটে আমি 3 জন জাজ, প্রফেসর নাহিদ মাহজাবিন মুর্শেদ ম্যাডাম, প্রফেসর জ্যোতির্ময় স্যার, রিটায়ার্ড রংপুর মেডিকেল কলেজ, অ্যান্ড ডক্টর ফারজানা রহমান ম্যাডাম, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি 3 জনকেই বলছি, একটু বিনীতভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আমাদের সম্মানিত বিচারকদের জন্য একটা বড় হাততালি। অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ ম্যাডাম, অধ্যাপক জ্যোতির্ময় রায় স্যার এবং ডক্টর ফারজানা রহমান দিনা। জ্যোতির্ময় স্যারকে, অধ্যাপক জ্যোতির্ময় রায় স্যার। আমি স্কোর শিটগুলো আপনাকে বুঝাই দিই। ইমরান,
জ্যোতির্ময় দা বোধহয় নিচে গেছে, ফোন দাও তো, মনে হয় নিচে গেছে, ইয়ে নিয়ে গেছে বোধহয়, একটু ডাক দাও। মাকসুদের সাথে আছে। আমরা প্রোগ্রামটা শুরু করি। আমাদের এখন হচ্ছে সায়েন্টিফিক ডিবেট, খুবই এক্সাইটিং একটা জিনিস। প্রতি বছর ব্যাকহামের এই সায়েন্টিফিক ডিবেটের জন্য সবাই ওয়েট করে থাকে। আজকেও ডেফিনেটলি সবাই ওয়েট করে আছো, তাই না? আজকের থিমটা আগেই সিফাত বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দ্যান দ্য গুড ইন অ্যাডোলেসেন্স। তো এখানে দুটা টিম আছে, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে ডোপামিন। আমি একজন একজন করে ডাকবো এবং তোমরা একজন একজন করে স্টেজে চলে এসো। প্রথমেই ডক্টর আনিকা, টিম সেরোটোনিন থেকে। ও কোথায় যাবে? আচ্ছা, ওদেরকে আমরা ডাকবো না? তাহলে সেরোটোনিন এবং ডোপামিনের দুইটা টিমের সবাই চলে আসো। আনিকা, সাদিয়া, শাখওয়াত, সুমাইয়া, তাওহিদা, ইত্তেফা। অনন্যা কর, ইত্তেফা নেই তো, তার জায়গায় অনন্যা কর। এখন প্রথমে শুরু করছি সেরোটোনিন দিয়ে। প্রথমেই আছে ডক্টর আনিকা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। দুঃখের বিষয় হচ্ছে এখন সেই বোকা বাক্সটাও আর আমাদের কাছে নেই। আমাদের পৃথিবীটা বন্দি হয়ে গেছে হাতে রাখা ছোট্ট 6 ইঞ্চি ফোনে বা কোলে রাখা ল্যাপটপে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে সেই নির্দিষ্ট হয়ে গেছে আমাদের জীবনটা সোশ্যাল মিডিয়াতে। আমি ডক্টর আনিকা বাসারাজ, সরকারি রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। কথা বলবো আজকের বিষয় নিয়ে, যা হলো সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দ্যান গুড ইন অ্যাডোলেসেন্ট। স্বাভাবিকভাবেই কথা বলছি এর পক্ষে। প্রথমেই আমি আমার সুবিধা এবং বাকিদের সুবিধার জন্য কিছু বিষয়কে সংজ্ঞায়ন করতে যাচ্ছি। আমাদের এই বিতর্কে আমরা সোশ্যাল মিডিয়া বলতে যাকে বুঝবো, এটি এক ধরনের কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি, যার মাধ্যমে বিভিন্ন ভার্চুয়াল নেটওয়ার্ক ও সম্প্রদায়ের মধ্যে ডিজিটালভাবে ধারণা, তথ্য, চিন্তাভাবনা আদান প্রদান করা হয়। হার্ম বলতে আমরা বুঝবো আজকে একজন ব্যক্তির শারীরিক, মনস্তাত্ত্বিক, সামাজিক, আর্থিক বা অর্থনৈতিক ক্ষতিকে। গুড বলতে বুঝবো সোশ্যাল মিডিয়ার উপকার বা ভালো দিকগুলোকে, এবং অ্যাডোলেসেন্ট বলতে আমরা বুঝবো 11 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদেরকে। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন, অনেকের সন্তান, অনেকের ভাই বোন বা বাসায় আপনজন যারা অনেকেই আছেন টিনেজার বা 11 থেকে 19-এর মাঝে বয়স,
তাদেরকে কি নিশ্চিন্তে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেখলে আপনারা হাতে হাত দিয়ে বসে থাকেন? নিশ্চয়ই না। যদি উত্তরটি না হয়ে থাকে তবে আপনারাও আছেন এই বিশ্বাসে যে সোশ্যাল মিডিয়া আসলে কিশোর কিশোরীদের জন্য ভালোর চেয়ে খারাপ বেশি করে। আমাদের পুরো মূলনীতিটা আমরা 3টি মূলনীতিতে সাজিয়েছি এবং এই নীতিতে আমরা বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে যে কোনো প্রযুক্তির ভালো দিক থাকতেই পারে, সোশ্যাল মিডিয়ারও হয়তোবা ভালো দিক আছে, কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয় আজকে এটি যে আমরা বিশ্বাস করি ভালো দিকের চেয়ে সোশ্যাল মিডিয়ার খারাপ বা ক্ষতিকর দিক নিঃসন্দেহে বেশি এবং প্রতিটি দিক অধিকতর প্রভাব বিস্তারকারী। আপনি যদি চিন্তা করেন 2022 সালের দিকে তাকাই, বেশি দূরে যাব না, জুলাই 14 প্রথম আলোতে ছাপা হয়েছে চুয়াডাঙ্গায় একটি চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে একটি বালকের মৃত্যু, অথবা ঢাকায় রোলার কোস্টার থেকে পড়ে একজন স্কুল গোয়িং বাচ্চার মৃত্যু সেই সেলফি তুলতে গিয়েই। সবকিছু কেন? সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্টের জন্য। নীলফামারীতে টিকটক করতে গিয়ে নদীতে ডুবে একজনের মৃত্যু। দ্য জার্নাল অফ ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্টে প্রকাশিত হয় 2009 থেকে 19 সালের টিনেজার এবং অ্যাডোলেসেন্টদের প্রতি, লেট অ্যাডোলেসেন্ট মূলত, এদের প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া বেশিক্ষণ ব্যবহার করেছে ভবিষ্যতে এদের আত্মহত্যার ঝুঁকি বেশি। তাহলে বোঝাই যাচ্ছে এর ক্ষতিকর দিক প্রত্যেকের জন্য বেশি প্রভাব বিস্তারকারী এবং নিঃসন্দেহে বেশি। আমাদের দ্বিতীয় মূলনীতিটি হলো সোশ্যাল মিডিয়া আমরা বাদ দিয়ে দিব বা কিশোর কিশোরীদেরকে বলবো তোমরা ব্যবহার করো না, ঘরে আটকে রাখবো, এটা আমাদের মন্তব্যই নয়। আমরা চেষ্টা করব এর খারাপ দিকগুলোকে অন্তত স্বীকৃতি জানাতে, যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, নীতি প্রণয়ন করতে পারি এবং অভিভাবক হিসাবে আমরা সাবধান থাকতে পারি। আপনি যে কোনো খারাপ দিক চিন্তা করেন, সোশ্যাল মিডিয়া একাকিত্ব বাড়ায়, অনেকগুলো গবেষণায় এসেছে, আমার পরে যারা বক্তব্য দিবেন তারা এগুলো আরও ব্যাখ্যা করবেন। সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কগুলো নষ্ট করছে। ফোর্বস বলে, আগে অনেকে মনে করতো 3 ঘন্টার বেশি ব্যবহার করলে ক্ষতি হয়, কিন্তু 2022 সালে দেখা যায়, ফোর্বসে এটা প্রকাশিত হয়েছে ম্যাগাজিনে, যে যদি কেউ বছরব্যাপী 1 ঘন্টার বেশি প্রতিদিন ব্যবহার করে এদের জীবন নিয়ে সন্তুষ্টি কমে যায় এবং বিশেষত টিনেজাররা বলে তারা সম্পর্ক আর গঠন করতে পারছে না, বাইরে স্কুলে মিশতে পারছে না এবং বাকিদের সাথে হাসি আগের মতো আর তারা উপভোগ করছে না। আমাদের তৃতীয় মূলনীতিটি হলো, আমাদের অনেকের ক্ষেত্রে এটা ভালো খারাপ দিক থাকতে পারে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেকগুলো ভালো দিক হয়তো বা সোশ্যাল মিডিয়ার আছে, কিন্তু আমরা আলোচনা করব অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরীদেরকে নিয়ে। অর্থাৎ আমরা বলতে চাই যাদেরই এটা ভালো বা ক্ষতি করুক না কেন, এটা সবচেয়ে বেশি ক্ষতি করছে অ্যাডোলেসেন্টদের। কেন? আমরা সবাই জানি অ্যাডোলেসেন্টদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ফ্রন্টাল লোবের একটি পার্ট যা সম্পূর্ণভাবে গঠন হয়ে ওঠে না, অর্থাৎ এটি গঠন হতে হতে লেট অ্যাডোলেসেন্ট হয়ে যায়। আমরা আরও জানি এই লোবের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এটি আমাদের ইম্পালসিভিটি কন্ট্রোল করে, এটি আরও অনেকগুলো এমন কাজ করে, যেমন আমাদের তাড়নাকে নিয়ন্ত্রণ করে, এটি আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে আমি কখন কি করব আর কখন কি করব না। যেমন পিউ রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত একটি গবেষণায় বলে 54% কিশোর কিশোরী বুঝতে পারে যে এটা আমার ছেড়ে দেওয়া উচিত, তবু তারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ছাড়তে পারে না। 36% বলে তারা বোঝে তারা অতিরিক্ত ব্যবহার করছে কিন্তু তারা কমাতে পারে না। ইউনিসেফ থেকে একটা প্রকাশিত জার্নালে তারা বলে 13% স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী বা কিশোর কিশোরী মনে করে তারা বুলিংয়ের শিকার হচ্ছে, তারা বিদ্রূপের শিকার হচ্ছে, কিন্তু তারা তবুও সেখান থেকে বের হয়ে আসতে পারে না। আমার পরে যারা আসবেন তারা আরও ভালোভাবে এটাকে ব্যাখ্যা করবেন। বিভিন্ন জার্নাল, বিভিন্ন গবেষণা সবকিছুই আসলে এটাই বলে যে আসলে কিশোর কিশোরীদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ এমন আছে এবং তাদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারটি তখনও অতখানি জরুরি না। এবং নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি এবং এটা আমরা প্রমাণ করে দিয়ে যাব যে কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ভালোর চেয়ে খারাপ বেশি করে। ধন্যবাদ। এবার সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দ্যান গুড ফর দ্য অ্যাডোলেসেন্টস এর বিপক্ষে বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি অনন্যা ডোপামিন গ্রুপের ডক্টর অনন্যা করকে। রবীন্দ্রনাথের একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না। সত্যি কি তাই বন্ধুরা? না বন্ধুরা, আগামী দিনের উন্নয়ন আসবে এই কিশোর কিশোরীদের হাত ধরে আমাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে।
বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর কিশোরীদের ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমরা বলতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এর অনিয়ন্ত্রিত এবং যথেচ্ছ ব্যবহার কিশোর কিশোরীদের জন্য ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে। প্রতিপক্ষ দল সামাজিক যোগাযোগ মাধ্যমকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আমি এর পুনরাবৃত্তি করতে চাচ্ছি ব্যাপারটিকে আরও স্পষ্ট এবং সহজতর করার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত চলমান এমন একটি পরিষেবা যার মাধ্যমে আপনি সমগ্র বিশ্বের সাথে সংযোগ করতে পারেন যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে শুধু সংযুক্ত থাকতে হবে। সোশ্যাল মিডিয়াকে 13টি ভাগে বিভক্ত করা যায়। এর মধ্যে রয়েছে ব্লগ, বিজনেস নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ সোশ্যাল নেটওয়ার্ক, ফোরাম, ফটো শেয়ারিং, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিভিউ অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক। আমার প্রতিপক্ষ বন্ধুর বক্তব্যে শুধুমাত্র ফেসবুক, টিকটক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে উঠে এসেছে, কিন্তু অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর উল্লেখ উঠে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান উদ্দেশ্যই ছিল সহজতর যোগাযোগ ব্যবস্থা গঠন করা। এর শুরুর ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে 1844 সালে প্রথম টেলিগ্রাফ আবিষ্কারের মাধ্যমে এর পদার্পণ। 1971 সালে রে টমসন প্রথম পরীক্ষামূলক ইমেল প্রদান করে। 1988-তে ইন্টারনেট রিলে চ্যাট। 1996-এ 6degree.com এর মাধ্যমে প্রথম সোশ্যাল মিডিয়া সাইটের যাত্রা শুরু। এরপর 2002-এ আসে ফ্রেন্ডস্টার, 2003-এ লিঙ্কডইন, 2004-এ ফেসবুক, 2005-এ ইউটিউব এবং 2009-এ হোয়াটসঅ্যাপ। আরও কিছু তথ্য দিয়ে যেতে চাই। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সারা বিশ্বে প্রায় 1.6 বিলিয়ন। ইউটিউব ব্যবহার করছে 950 মিলিয়ন। গুগল প্লাস, লিঙ্কডইন, রিসার্চগেটের মতো জনপ্রিয় সাইটগুলো ব্যবহার করছে প্রায় 900-র অধিক মানুষ। তাই আমি বলতে চাই একটি মাধ্যমের এত দ্রুত জনপ্রিয়তা এবং এর পরিষেবার আওতায় এত অধিক মানুষের অন্তর্ভুক্তিই প্রমাণ করে এর ব্যবহারের যথার্থতা এবং প্রয়োজনীয়তা। এটি বিশ্বকে করেছে সহজলভ্য। কবির ভাষায় বিশ্বজোড়া পাঠশালা মোড় এই ধারণার এক অবমূর্তির রূপ এই সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশে প্রায় 16 কোটি জনসংখ্যার বর্তমানে কিশোর কিশোরীর সংখ্যা 3,20 লক্ষ এবং কিশোর কিশোরী বা অ্যাডোলেসেন্ট গ্রুপ বলতে আমরা বুঝছি 10 থেকে 19 বছরের ছেলে মেয়ে উভয়কে। ডেমোগ্রাফিক ডিভাইডেন্টের সুফল পেতে হলে কিশোর কিশোরীকে হতে হবে দায়িত্বশীল, অর্থাৎ এই বিরাট কর্মশক্তিকে সঠিকভাবে উপযুক্ত স্থানে নিয়োজিত করে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে গতি ত্বরান্বিত করতে হবে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বাদ দিয়ে আকাশকুসুম চিন্তাভাবনা করা মাত্রই অবান্তর। আমরা বলছি সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহারকে জোরদার করতে হবে। গবেষণা বলছে নিয়ন্ত্রিত স্ক্রিন টাইমের নির্দেশনা হলো 2 বছরের নিচে 0 স্ক্রিন টাইম, 2 থেকে 5 বছরে দৈনিক 1 ঘন্টা, 5 থেকে 17 বছরে দৈনিক 2 ঘন্টা। গবেষণার কোথাও নো স্ক্রিন টাইম ফর অ্যাডোলেসেন্ট কথাটি উঠে আসেনি। বর্তমানে কানাডাতে আরও একটি চলমান গবেষণা রয়েছে দ্য গ্রোয়িং আপ ডিজিটাল নামে। সেখানে তারা 3000 থেকে 5000 শিক্ষার্থীর উপর 10 বছর ধরে গবেষণা চালাবে এবং এর মূল লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে তারা কিভাবে শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর হয়ে গড়ে উঠবে এর ব্যাপারে। আরও একটি গবেষণা বলে যেতে চাই, অক্টোবর 2019 কার্ডিফ, হার্ভার্ড এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে করা একটি গবেষণায় উঠে এসেছে যেসব বাচ্চাদের নিয়ন্ত্রিত স্ক্রিন টাইম ছিল তাদের অধিক বেশি সামাজিক এবং মানসিক সুস্থতার অধিকারী যাদের একদমই কোনো স্ক্রিন টাইম ছিল না। আজকাল বাচ্চারা কান্না করলেই বাবা মা হাতে ফোন তুলে দিচ্ছে। এর জন্য প্রতিপক্ষ বন্ধু আপনি কি সেই দায়িত্বজ্ঞানহীন পিতামাতার দিকে আঙ্গুল তুলবেন নাকি সোশ্যাল মিডিয়ার প্রতি? একটু ভেবে দেখার জন্য অনুরোধ রইল। আমরা বলছি না সোশ্যাল মিডিয়া ক্ষতিকর নয়, বলছি মাথা ব্যথা তাই পুরো মাথা না কেটে বরং সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের উপকার বয়ে নিয়ে আসবে। কয়েকটি সুফল বলে যেতে চাই সোশ্যাল মিডিয়ার। এটি আমাদের সামাজিকরণে সাহায্য করছে, আত্মবিশ্বাস এবং দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করছে, কগনিটিভ থিঙ্কিং বাড়াচ্ছে, ফাইন মোটর স্কিল বাড়াচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আই এবং হ্যান্ডের কোঅর্ডিনেশন মুভমেন্টের দরকার হচ্ছে। এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়ার সুফলতা রয়েছে যেটি আমার পরবর্তী বক্তা বলে যাবেন। পরিশেষে কয়েকটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কিশোর কিশোরীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কতটা দায়িত্বশীল এবং অর্থনৈতিক ভূমিকা পালন করছে নিজের পরিবার এবং দেশের প্রতি। কিশোরী শামিমা শ্রাবণী সেরা অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটর 2021 তার শিক্ষণীয় এবং বিনোদনমূলক কন্টেন্টগুলো জনপ্রিয়তা পায় ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। 13 বছরের বাংলাদেশি কিশোর সানবির ট্রেডিং নামে সে ই কমার্স ভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং এই কিশোর সোশ্যাল মিডিয়ার হাত ধরেই অল্প বয়সে গড়ে তুলেছে নিজের বিশ্ব পরিচিতি। পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাইয়ের তিলক মেহতা বিশ্বের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত ডিজিটাল কুরিয়ার সার্ভিস পেপার অ্যান্ড পার্সেল সাফল্যের মুখ দেখেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই আমি বলতে চাই চেঞ্জ ইজ ইনএভিটেবল, গ্রোথ ইজ অপশনাল। আজকের এই বিশ্বায়নের যুগে কোনো নির্দিষ্ট রাষ্ট্র এবং সমাজের নাগরিক নয়, বরং নিজেকে বিশ্বের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রমাণ করতে চাইলে আমাদের সাথে আপনাদেরকে সুর মিলিয়ে বলতেই হবে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এর অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর কিশোরীর জন্য ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে। এবার এই
আজকে সেরোটোনিন গ্রুপের মানে পক্ষে বলছেন ডক্টর সাদিয়া আরফিন শম্পা। দুইটা একসাথে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদিয়া আফরিন শম্পা। আমি আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দেন গুড ইন অ্যাডোলেসেন্ট এই বিষয়টির পক্ষে অবস্থান করব এবং বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তিগুলো খণ্ডন করে যাওয়ার চেষ্টা করব। আজকে আমাদের অবস্থানটি এরকম, বাংলাদেশে আমরা অ্যাডোলেসেন্ট বলতে বোঝাচ্ছে 11 থেকে 19 বছরের যে বাচ্চারা, কিশোর বা কিশোরীরা রয়েছে তারা। এখন আমাদের যুক্তিটি হলো যে মানে দেখেন, সোশ্যাল মিডিয়া একটা বিজনেস মডেল, হ্যাঁ, ওদের মূল লক্ষ্য হলো ব্যবসা করা। ব্যবসাটা কিভাবে করবে? অ্যাডভার্টাইজ সেল করার জন্য। অ্যাডভার্টাইজ সেল করার জন্য কি করতে হবে? যত বেশিক্ষণ আমি একটা বাচ্চাকে স্ক্রিনের সামনে রাখতে পারি, এই জন্য তারা কি করে, যে আমরা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট যারা আছে আমরা বুঝবো, ওরা একটা মেকানিজম ব্যবহার করে যেটাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। মানে এবং আমরা যে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে ব্রেনের যে আমাদের এডিকশনের ক্ষেত্রে, তারপর গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে যেই ব্রেন এরিয়া আমাদের স্টিমুলেট হয়, নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, ঠিক সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও ঠিক একই ব্রেন এরিয়া ওরা ব্যবহার করছে এবং ক্রমাগত ডোপামিন হ্রাস দিচ্ছে। ঠিক এই কারণেই আমাদের বাচ্চারা চাইলেও আসলে পরিমিত সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে এটা সুযোগ নাই। কারণ এটা ছাড়া আসলে বাহিরে আমরা বিনোদনের ব্যবস্থাও করতে পারিনি, সামাজিকভাবে আমরা এই জায়গাগুলোতে আসলে তেমন কোনো কাজও করতে পারিনি, এবং আসলে বিনোদন হিসেবে ওর ওই একটা জিনিসই পছন্দ করছে এবং পরিমিত ব্যবহার সেখানে আসলে নাই। আচ্ছা, এখন আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা যে বিষয়টি বলে গেছেন যে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন কথা হলো, বাংলাদেশের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণ করবে কে? ফেসবুক, মার্ক জুকারবার্গ। সে নিয়ন্ত্রণ করতে চায় না, সে ব্যবসা করতে চায়, সে এটা নিয়ন্ত্রণ করতে চায় না। বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে? 20 কোটি 22 কোটি জনসংখ্যার এই দেশে আমাদের যেখানে বেসিক, যেখানে আমাদের ন্যূনতম দৈনন্দিন প্রয়োজনেরা মেটাতে পারে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ করবে বাচ্চাদের জন্য? এটা চিন্তা করা আমাদের আরও 30 বছর পর হয়তো আমরা করতে পারি, এখন না। আসলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? এখানেও আমার অনেক বড় প্রশ্ন আছে, কিভাবে নিয়ন্ত্রণ করবে? যেখান থেকে আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব তারা এটা করতে চায় না, এটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে। তারপরে বলতে চাচ্ছে যে স্ক্রিন টাইম, আমরা এখানে স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি না। অবশ্যই আমাদের তথ্য প্রযুক্তি দরকার। তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম দুই জিনিস। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গুগল মিট ব্যবহার করা যেতে পারে, জুম ব্যবহার করা যেতে পারে, ক্লাস করা যেতে পারে, 2 ঘন্টা কেন 5 ঘন্টা করুক। কিন্তু যে ফেসবুকের কথা কেন বলছি? বাংলাদেশের পরিসংখ্যান বলে 96% কিশোর কিশোরী ফেসবুক ব্যবহার করে। তারপরে হলো পরিচিত হলো ইনস্টাগ্রাম, এবং দুঃখজনক হলেও সমাজের যে দরিদ্র যেই শ্রেণীটি, যেটা আমরা ইংরেজিতে বলি যে লোয়ার সোশিও ইকোনমিক গ্রুপ বা লোয়ার মিডল সোশিও ইকোনমিক, তাদের হলো টিকটক ব্যবহার করে। এই কারণে আমরা এগুলোর কথা বেশি বলছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটির ব্যবহার সবচেয়ে বেশি। তারপরে যেটি বলেছে যে স্ক্রিন টাইম না দিলে বাচ্চাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন হবে না। হ্যান্ড আই কোঅর্ডিনেশনের জন্য তো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যে কোনো খেলাই যথেষ্ট। আমার স্ক্রিন কেন লাগবে, আমার ফেসবুক কেন লাগবে? এটা তো কোনো মানে এই যুক্তিটা আসলে আমি ঠিক বুঝতে পারলাম না। দায়িত্বশীলের কথা, যে বাবা মার আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা করছে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আগে যে আমাদের সমাজ কাঠামো ছিল, বাঙালি সমাজ কাঠামো, একটা সমাজে বন্ধন ছিল, কোনো কিছু হলে একটা বাচ্চা তার বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে। এখন সেই বিষয়টাই নাই। বাবা মা তাদের স্ক্রিনে ব্যস্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এবং সেখানে পরকীয়াও চলছে, সরি কথাটি ব্যবহার করার জন্য। এবং অ্যাডোলেসেন্ট যে বাচ্চারা আছে, কিশোর কিশোরী, তারাও কোনো না কোনোভাবে বিভিন্ন সন্ত্রাসী অপরাধে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, যেটি না বললেই নয়, টিকটকের মাধ্যমে বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে ঢাকাতে এখন 40 থেকে 50টা কিশোর গ্যাং রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা আছে মিনিমাম, এটা পুলিশের তথ্য, আমার না, মিনিমাম সেখানে অ্যাক্টিভ সদস্য রয়েছে 8 থেকে 10,000, এবং আরও অনেকে রয়েছে যারা এটা সদস্য। এবং তারা কি করছে? তারা ছিনতাই, মানে পেটি থিফ যেটা আমরা বলি, ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো তো করছেই। এবং আরেকটি ঘটনা বলি, কামরাঙ্গীচরের কিছু ছেলেমেয়ে যাদের পরিচয় হয় টিকটকের মাধ্যমে, তারা পুল পার্টি করার জন্য যে গাজীপুর থেকে বাসে আসার সময় আরেক লোকের সাথে তর্ক বিতর্ক হয়, কারণ তারা গাঁজা সেবন করছিল। ছেলেমেয়েগুলোর বয়স বেশি না, 14-15। তর্ক বিতর্কের এক পর্যায়ে বাসের যে লোকটি ছিল তাকে তারা খুন করে ফেলে। এই বয়সে
এই বয়সে আমরা আসলে সমাজে এরকম অবক্ষয় আমরা দেখি নাই যে এই বয়সের বাচ্চাদের দ্বারা এটা করা সম্ভব। বলছি না আগে ছিল না, আগেও ছিল, কিন্তু বর্তমানে এটা এটা আমাদের কন্ট্রোলের বাহিরে, এটা আমাদের চিন্তার বাহিরে। এখন আমরা যা দেখছি এটা আসলে আগে ছিল না, এবং পরিবর্তনটা এত দ্রুত হচ্ছে, এটা আসলে আমাদের জেনারেশন বা আমাদের আগের যে জেনারেশন তাদের পক্ষে বর্তমানের কিশোর কিশোরীদের অবস্থা নেই, এটা সম্ভব না। তারপরে আসছে যে বাংলাদেশে অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে 10 জন অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটারের নাম আমাদের প্রতিপক্ষ বলতে পারবে কিনা আমার সন্দেহ। আমি 5 জনকেও চিনি না, কারণ এটার সংখ্যা এত কম। আর এই যে এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে যে ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, তার একাকিত্ববোধ, এটার ফলে যে পাচার, মাদকের ব্যবহার, গ্যাং কালচার, এইটার প্রভাব যে কত বিস্তৃত এবং সামাজিকভাবে পারিবারিকভাবে এটা যে কতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আসলে এটা নিয়ন্ত্রণ করা যে আমাদের পক্ষে এখন সম্ভব না, এবং নিয়ন্ত্রিত ব্যবহার ছাড়া আমাদের উপায় নেই, এই বিষয়ে আমি বলে গেলাম এবং বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করার চেষ্টা করলাম। আমরা সবসময় বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কিশোর কিশোরীদের আসলে খারাপ করছে বাংলাদেশের জন্য, এটা নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। ধন্যবাদ। এখন ডোপামিন গ্রুপ থেকে আসবে ডক্টর তহিদা ফেরদৌসী। কিশোর মোরা উষার আলো, আমরা হওয়া দুরন্ত, মনটি ছেড়ো বাঁধন হারা পাখির মতো উড়ন্ত। আমার প্রতিপক্ষ দল যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের শুধুমাত্র নেতিবাচক দিকগুলো বলে গেলেন, তাতে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে এই উড়ন্ত পাখিদের এগিয়ে যাওয়ার পথে ডানা কেটে খাঁচায় বন্দি করতে চাইছেন। সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, প্রতিপক্ষ দল, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং চলবে। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর কিশোরীদের উপকারের চেয়ে অপকার বেশি করছে। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এর বিপরীতে অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয়বস্তু ধরে আমি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারী দিকগুলো বলতে চাই। জুলাই 2022-এ ইন্টারনেটে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক এবং ইউটিউব। এই ইউটিউবকে ভিত্তি করে 2015 সালে আইমান সাদিক তার 10 মিনিট স্কুলের যাত্রা শুরু করে, যেখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 1 কোটিরও বেশি, এবং প্রতিদিন এখানে প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। এর অর্থায়নে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক মন্ত্রণালয়। এরকম সরকারের সহযোগিতায় আরও অনলাইন ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম হলো কিশোর বাতায়ন, মুক্তপাঠ ইত্যাদি। সরকার ব্যবস্থা যেখানে আমাদের প্রযুক্তিকে দ্বারপ্রান্তে এনে দিচ্ছে কিশোর কিশোরীদের জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে, সেখানে কিশোর কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুধুমাত্র ক্ষতিকর দিক হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বন্ধ করা কি এর অন্তরায় নয়? তাই মানসিকতার পরিবর্তন করুন, আমাদের সাথে একমত পোষণ করে বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এর অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহারই কিশোর কিশোরীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমার আগের বক্তা প্রশ্ন রেখে গেলেন, নিয়ন্ত্রণ কে করবেন? আমি বলতে চাই, নিয়ন্ত্রণ আমরা করব। আমাদের থেকে শুরু করতে হবে। সচেতনতা তৈরি করা আমাদের কাজ। সরকারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়ন্ত্রণ করবেন পিতামাতা। আমার প্রতিপক্ষ বলে গেলেন যে কেন ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্রিকেট আছে, ফুটবল আছে, কেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেই এটা ডেভেলপ করতে হবে? আমার প্রথম বক্তা কিন্তু বলে যায়নি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে হবে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভালো দিক এখানে তুলে ধরেছে। যাই হোক, আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। আমি আপনাদের বলতে চাই, মাত্র 10 বছর বয়সে 2019 সালে মাইসুন তার ফেসবুক এবং ইউটিউব ভিত্তিক ইংরেজি শিক্ষার চ্যানেল মাইসুনস ওয়ার্ল্ডের যাত্রা শুরু করে, যেখানে বর্তমানে 5000-এর বেশি ভিডিও রয়েছে এবং সাবস্ক্রাইবার সংখ্যা 50,000-এরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মাইসুন আমাদের কিশোর কিশোরীদের জন্য অনুকরণীয় হতে পারে। বিবিসি জানানা, ঘুরিলার্নিং.com, খান একাডেমি এর প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা জানি একটি দেশ ও জাতির এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিজ্ঞান চর্চা কতটা অপরিহার্য। রিসার্চগেট, লিঙ্কডইন, টুইটার, একাডেমি এডু ব্লগ বৈজ্ঞানিক তথ্য প্রকাশের মত বিনিময়ের এক অন্যতম মাধ্যম। সমীক্ষায় দেখা গিয়েছে 4,95,000 বৈজ্ঞানিক মত বিনিময় হয় টুইটারে। গবেষণায় দেখা যায় স্বাস্থ্য বিষয়ক সবচেয়ে বেশি জ্ঞান অর্জন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিসেম্বর 2019 চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। 11 মার্চ 2022-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাকে মহামারী ঘোষণা করে। বন্ধ হয়ে যায় 185 দেশের 1.4
6 বিলিয়ন শিক্ষার্থীর পড়াশোনা। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ মাধ্যম সব কিছুর অন্যতম মাধ্যম হয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এ সময় বেশ কিছু গবেষণা হয় কিশোর কিশোরী মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে। আমি এখানে একটি গবেষণার কথা উল্লেখ করতে চাই। ইউএসএর ব্রাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, রোড আইল্যান্ড ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, টিনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক স্টাডি স্টেইং সোশ্যালি কানেক্টেড হোয়াইল ফিজিক্যালি ডিস্টেন্স শীর্ষক গবেষণায় উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন এবং যথাযথ ব্যবহারে করোনাকালীন সময়ে কিশোর কিশোরীরা ঐক্যবদ্ধ থেকেছে এবং স্বাস্থ্য বিষয়ক সহায়তা করেছে। এরকম অসংখ্য গবেষণায় আছে যেখানে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং এর অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহারই কিশোর কিশোরীর জন্য ক্ষতির কারণ হতে পারে। পানির অপর নাম জীবন, কিন্তু দৈনিক 20 থেকে 24 লিটার পানি পানেই কিন্তু আপনার শরীরে রক্তে লবণের তারতম্য হয়ে মৃত্যুর কারণ হতে পারে। তাই বলে আমরা কি বলবো পানি মানবদেহে উপকারের চেয়ে অপকার বেশি করছে? সম্মানিত বিচারক মণ্ডলী, ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বের মোট জনসংখ্যার 1.2 বিলিয়ন হচ্ছে কিশোর কিশোরী, যার মধ্যে 1.2 মিলিয়ন প্রতি বছর মৃত্যুবরণ করছে ম্যালেরিয়া, কলেরার মতো সংক্রামক ব্যাধিতে। 90% রয়েছে এইচআইভির ঝুঁকিতে। 23 মিলিয়ন কিশোরী প্রতি বছর গর্ভধারণ করছে এবং প্রসবকালীন জটিলতায় মৃত্যুবরণ করছে। এরপর রয়েছে মাদকাসক্তি এবং নিজেকে আঘাত করার প্রবণতা। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2022 সালে দাঁড়িয়ে এর থেকে সহজতর এবং কার্যকরী মাধ্যম আর কি হতে পারে আমার প্রতিপক্ষ দল বলে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র শিক্ষা নয়, আমাদের কিশোর কিশোরীদের শেখায় সমাজসেবামূলক কাজ। বিদ্যানন্দ ফাউন্ডেশন এর এক উল্লেখযোগ্য উদাহরণ। পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশের কিশোর প্রজন্ম রয়েছে 21.4%। এই 1.4% জনসংখ্যাকে যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে বাহিরে রাখি তাহলে কি এই ডিজিটাল বাংলাদেশের বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব বলে যাবেন। তাই প্রতিপক্ষকে বলতে চাই, আসুন মানসিকতার পরিবর্তন করুন এবং আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং এর অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহারই কিশোর কিশোরীদের ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য। এবার সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দ্যান গুড ফর দ্য অ্যাডোলেসেন্টস এর পক্ষে বলার জন্য সেরোটোনিন গ্রুপের ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বথের শাখা করেনি কি প্রতিবাদ। অশ্বথের শাখা জীবনানন্দের কবিতায় প্রতিবাদ করেছিলেন কিনা জানি না, কিন্তু আমরা আজ প্রতিবাদ করার প্রয়োজন বোধ করছি, কারণ ফড়িংয়ের দোয়েলের জীবন থেকে বহু দূরে একটি মুঠোফোনের স্ক্রিনে আটকে আছে আমাদের কিশোর কিশোরীদের জীবন। আমার প্রতিপক্ষের বন্ধুদের বক্তব্য দিয়েই আমি শুরু করতে যাচ্ছি। টিম সেরোটোনিনের পক্ষে আমি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তারা বারবার বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারের কথা। নিয়ন্ত্রণের প্রশ্ন আসে কেন যদি সেখানে ক্ষতিকর কোনো বিষয় না থাকে? আমার পূর্ববর্তী বক্তা চমৎকারভাবে বলে গেছেন আসক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের সম্পর্ক। এটি এমন আসক্তিমূলক একটি কর্মকাণ্ড যেখানে নিয়ন্ত্রণের সুযোগ তো নেই। নিয়ন্ত্রণ করতে হবে কারণ ক্ষতিকর দিকগুলো বেশি, সেটা তো আমরাই বলছি। আপনারা বারবার নিয়ন্ত্রণের কথা বলছেন কেন? আপনারা কেন বলতে চাইছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধের কথা আমরা বলছি? আমরা তো বলছি না। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তথ্যপ্রযুক্তির এই বিপ্লবের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি কিশোর কিশোরীদেরকে ব্যবহার করতে দেয়া হবে না, এই কথা বলার মতো মূর্খতা আমরা করব না। আমরাই এটা বলতে চাচ্ছি যে এর নিয়ন্ত্রিত ব্যবহার প্রয়োজন এবং নিয়ন্ত্রিত ব্যবহারটি হচ্ছে না, করা যাচ্ছে না, কারণ এটি অত্যন্ত আসক্তিমূলক। একটা বেশি লাইক, একজন বেশি ফলোয়ারের জন্য আমাদের কিশোর কিশোরীরা নিজেদের জীবন বিপন্ন করছেন। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের প্রবণতার দিকে আমরা তাকাই, তারা যেরকম বলে গেলেন লিঙ্কডইনের কথা। লিঙ্কডইন কি কিশোর কিশোরীদের ব্যবহার করার অ্যাপ? লিঙ্কডইন তো
পেশাগত লোকজনের ব্যবহার করার একটি অ্যাপ। তারা বলে গেলেন ক্লাস নেয়ার ক্ষেত্রে ইউটিউবের ব্যবহার করার কথা। এটি প্রযুক্তির ব্যবহার, এটি প্রযুক্তির ব্যবহার, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের সাথে প্রযুক্তির ব্যবহারকে গুলিয়ে ফেলবেন না প্রতিপক্ষের বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছ ব্যবহার নিয়ে কথা এসেছে। যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে তো আমরা ব্যর্থ হচ্ছি, এবং এর কারণে পারিবারিক দূরত্ব তৈরি হচ্ছে। ছেলে মেয়েরা তাদের সমস্যা নিয়ে পিতামাতার কাছে আসার বদলে ফেসবুকে পোস্ট দেয়া বেশি প্রয়োজন মনে করছেন, এবং ফেসবুকও কিন্তু তারা আজকাল আর বেশি ব্যবহার করছেন না। তাদের বর্তমান পছন্দ হচ্ছে টিকটক। গবেষণায় দেখা গেছে যে কম বয়সী ব্যবহারকারীরা এখন টিকটক এবং স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম এই অ্যাপগুলো বেশি ব্যবহার করছেন। এতে কি হচ্ছে, এই অ্যাপগুলোতে তাদের বয়স্ক বাবা মারা তো নেই, তারা তাদের অনলাইনের ব্যবহার লক্ষ্য করতে পারছেন না। সুতরাং তাতে সাইবার বুলিং বাড়ছে, তাতে নেশার ব্যবহার বাড়ছে, এমনকি নেশার জন্য কিশোর কিশোরীদের মাদক বহনকারী হিসেবে ব্যবহার করা বাড়ছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে আপনাদের সাথে সুর মিলিয়ে যে সামাজিক যোগাযোগের মাধ্যমের ব্যবহার কিশোর কিশোরীদের মধ্যে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ তার ক্ষতিকর দিক তাদের জন্য বেশি। কেননা তাদের ফ্রন্টাল কর্টেক্স ডেভেলপ হচ্ছে না, এবং তাদের যে সেন্স অফ সেলফ, নিজস্বতার অনুভূতি, এইটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তৈরি হচ্ছে না। সে কারণে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য এবং ফেক অনুভূতিগুলোর প্রতিক্রিয়া খুঁজছেন। সেই কারণেই এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমরা কি প্রতিবাদ করব, আমরা কি বলবো যে দৈনিক কত ঘন্টা একজন কিশোর কিশোরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন সেটা ঠিক করে দেওয়ার সময় এসেছে। এবং একই সাথে পলিসির পরিবর্তনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবসা যারা করছেন তারা কী ধরনের কন্টেন্ট কিশোর কিশোরীদের সামনে প্রকাশিত হবে তার ব্যাপারে নিয়ন্ত্রণ আনার জন্য আমরা এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করব কিনা। সবশেষে বলবো যে কবি বলে গিয়েছেন, সত্য এলো সহজে। আমার প্রতিপক্ষের বন্ধুরা যদি এই সত্যটি সহজে মেনে নেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর কিশোরীদের জন্য ক্ষতিকর প্রভাবই বেশি নিয়ে এসেছে, তাহলে আমরা এমন একটি ভবিষ্যৎ প্রজন্ম পেতে পারি যাদের মানসিক গঠন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ধারণ করে দেবে না। ধন্যবাদ সবাই। এবার এই বিতর্কের বিপক্ষ বক্তা ডোপামিন গ্রুপের ডক্টর শারমিন সুমাইয়া বিনতে জলিল। ডক্টর সুমাইয়া বিনতে জলিল। রবি ঠাকুরের শেষের কবিতা থেকে উদ্ধৃত করছি। ভক্ত বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। কথাটা আজকের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক ও আমার সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়ে আপনারা ইতিমধ্যে জানেন, সোশ্যাল মিডিয়া কিশোর কিশোরীদের ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে। যৌক্তিকভাবেই আমি বিপক্ষে বলছি। প্রথমেই আমি ভুলে যাওয়ার আগেই প্রতিপক্ষের বক্তার দুটো বিষয় আমি বলতে চাই। আমেরিকার ন্যাশনাল সার্ভেতে দেখা গিয়েছে 86% অ্যাডোলেসেন্টের সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হলো ইউটিউব। এটি টেকনোলজি বলে উনি বলেছেন এটি সোশ্যাল মিডিয়ার অংশ না। ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং সোশ্যাল মিডিয়া বলতে বারবারই ওনারা ফেসবুককে বুঝিয়েছেন, টিকটককে বুঝিয়েছেন। ওনাদের জ্ঞাতার্থে বলে দিই, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া যে 13 ধরনের সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে, সেখানে টিকটক নেই।
ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ আমাদের দিয়েছে অনেক কিছু, ই এডুকেশন, অনলাইন ব্যাংকিং, ই কমার্স, টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্স এবং সেই সাথে সোশ্যাল মিডিয়া। কমে গিয়েছে মধ্যসত্যভোগীদের দৌরাত্ম্য, বাঁচিয়ে দিয়েছে সময় আর খরচ। আর এইভাবেই ছোট ছোট গল্পের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আমাদের সাহায্য করছে সেলফ আইডেন্টিটি অর্থাৎ আত্মপরিচয় নির্ধারণে। বলে গিয়েছেন আমেরিকান রাইটার কেট ওনার দি এন্ড অফ ফরগেটিং গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া শীর্ষক বইটিতে। এই যে আত্মপরিচয় নির্ধারণ, আইডেন্টিটি খুঁজে পাওয়া, এটি কি আইডেন্টিটি ক্রাইসিস থাকা কিশোর কিশোরীদের জন্য উপকারী নয়? যে কিশোর কখনো নিজের গণ্ডির বাইরে যায়নি, নিজের বাসার বাইরে যায়নি, নিজের এলাকার বাইরে বা দেশের বাইরে কখনো যায়নি, যার অবস্থা অনেকটা দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দুর মতো, সেই কিশোর আজ স্বপ্ন দেখে হিমালয়ের জয়ের শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দর্শক ভেবে দেখুন, এই ব্যস্ত শহরে একজন কিশোরের না আছে চলাফেরার স্বাধীনতা, না আছে বাক স্বাধীনতা, না আছে নিরাপত্তা। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াই কিন্তু তাদেরকে দিচ্ছে সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ, বন্ধুত্ব বানানোর সুযোগ এবং সামাজিক সচেতনতার সুযোগ। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি কিছুদিন আগে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত নিরাপদ সড়ক আন্দোলন, কোভিডের সময় সামাজিক বিধিনিষেধের ক্যাম্পেইন, হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইন, এগুলো মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুরু হয়েছিল এবং পরিচালিত হচ্ছিল। তাই বলে কি সোশ্যাল মিডিয়ার কোনো ক্ষতিকর দিক নেই? অবশ্যই আছে। প্রতিপক্ষের বক্তা বলেছেন শুধুমাত্র ক্ষতিকর বলেই সেটা নিয়ন্ত্রণের চিন্তা করতে হয়, তাই নাকি? তাহলে আপনারা যদি এতই ক্ষতিকর হতো সোশ্যাল মিডিয়া, আপনারাই বা কেন নিয়ন্ত্রণ বা ব্যবহারের কথা বলছেন? নিয়ন্ত্রণ তো তখনও আসে যখন এটা ব্যবহার করতে হয়। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, ঔষধ আমাদের জীবন বাঁচায়, ভিটামিন এ আমাদের জীবন বাঁচায়, স্বল্প মাত্রায় উপযুক্ত মাত্রায় আমাদের জীবন বাঁচায়। যখনই সেটার মাত্রা বেড়ে যাবে সেটা হয়ে যাবে জীবনঘাতী। আমরা কি বলবো ঔষধ নিয়ন্ত্রণ করা জরুরি নয়? আমরা কি বলবো ঔষধ আমাদের জন্য ক্ষতিকর? কখনোই না। রেগুলেটরি সংস্থাগুলো সমস্ত সমীক্ষা এবং গবেষণা বারবার সোশ্যাল মিডিয়ার লিমিটেড ইউজের প্রতি গুরুত্ব দিয়েছে। সব কিছুই লিমিটেড এবং ডিসিপ্লিনের মাধ্যমে করতে হয়, সেটাই আমরা জানি। কাজেই কেন আমরা বারবার বলছি যে সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করছে? আমরা কেন বলছি না এর অতি ব্যবহার, যথেচ্ছ ব্যবহার ক্ষতি করছে? যা আমাদের জীবন বাঁচায়, যা আমাদের জীবনকে সুন্দর করে, সেটা আমরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, সেটিকে আমরা গুরুত্ব না দিয়ে এটি ক্ষতিকর বলে এটাকে ট্যাগলাইন দিয়ে এটাকে রেস্ট্রিক্ট করে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে কেন আমরা এখন স্থিমিত করে দিচ্ছি? আমরা কখনোই বলছি না বাস্তব জীবনের অভিজ্ঞতা বা শিক্ষা, যে জীবন উড়ন্ত ফড়িংয়ের বা আমাদের যে বাস্তব জীবন আমাদের যে শিক্ষা দেয় সেটা সোশ্যাল মিডিয়ার বিকল্প। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ভাস্ট এরিয়া, সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ড নলেজের যে দরজা, সেটা যদি আমরা বন্ধ করে দিই, আমাদের কিশোরেরা কিভাবে ওয়ার্ল্ড সিটিজেন হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে? কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। এনআরআই নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স, যার মাধ্যমে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সূচক দেশগুলোর একটা অবস্থান দেখে থাকে, সেই এনআরআই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়াতে সবার পেছনে। আইসিটি ডেভেলপমেন্টাল ইন্ডেক্সে বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়াতে শেষ থেকে তৃতীয়, অর্থাৎ সবগুলো ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি। তাহলে কিভাবে 2041 সালে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে? বিশেষজ্ঞরা বলছেন আমাদের স্কিলড হিউম্যান ক্যাপিটাল প্রয়োজন এবং সেই জন্য প্রয়োজন কোয়ালিটি বেসড আইসিটি এডুকেশন ফ্রম প্রাইমারি টু টারশিয়ারি লেভেল। আমরা কি করে কোয়ালিটি বেসড আইসিটি এডুকেশন প্রাইমারি টু টারশিয়ারি লেভেল এনশিওর করব উন্নত দেশ হতে গিয়ে, যদি আমরা বারবার এই তর্কই করতে হয়, প্রমাণ করতে হয় যে সোশ্যাল মিডিয়ার উপকার কম ক্ষতি বেশি? বাংলাদেশে টোটাল 53 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ইউজার আছে, যার মধ্যে 14% অ্যাডোলেসেন্ট। এই 14% অ্যাডোলেসেন্টকে ইনফরমেশন টেকনোলজিতে প্রশিক্ষিত করতেও সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে। এরপরও কি আমরা বলবো সোশ্যাল মিডিয়া কম উপকারী, সোশ্যাল মিডিয়া বেশি ক্ষতিকর? কাজেই আসুন উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চাপাই, সোশ্যাল মিডিয়াকে নয় বরঞ্চ মানসিক স্বাস্থ্যের কর্মী হিসেবে চিহ্নিত করি এর অপব্যবহার, সচেতনতা তৈরি করি এর অপব্যবহারকে প্রতিরোধ করি এর অপব্যবহার, এবং গুরুত্ব দেই পারিবারিক শিক্ষা, বন্ধন, বন্ধুত্ব এবং মূল্যবোধের প্রতি। পরিশেষে বলতে চাই সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে আগামী দিনের নতুন চ্যালেঞ্জ কোয়ান্টাম কম্পিউটিং, ডেটাফিকেশন, এক্সটেন্ডেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন কিভাবে আমাদের নতুন যুগের কিশোররা মোকাবেলা করবে একটু বিবেচনা করে দেখবেন। কারণ আমরা সবাই জানি দ্বার বন্ধ করে দিয়ে যদি ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। কাজেই আমি বলবো আমাদের সাথে সুর মিলিয়ে নয়, আমাদের যুক্তিটাকে অনুধাবন করে রিয়েলাইজ করে বলুন সোশ্যাল মিডিয়া নয় বরং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই ক্ষতির কারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ দুই টিমের বিতার্কিকদেরকে। তারা অনেক পরিশ্রম করে এই বিতর্কটি প্রস্তুত করেছে, এটা তাদের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। তাদের জন্য একটা জোরে করতালি।
তো এখন যোগ বিয়োগের পালা। তো তাদের যে পাওয়া নম্বরগুলো সেটা আমরা যোগ করে ফাইনাল রেজাল্টটি আপনাদের সামনে আনবো। এই সময়টুকু আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বলছি যে আমাদের বিতর্কের যে বিষয়বস্তুটি ছিল সেই বিষয়বস্তু নিয়ে আপনারা যদি আলোচনা করেন। এখন এই বিষয় নিয়ে একটু কথা বলবে আমাদের ডক্টর ফারজানা দিনা, সে অ্যাসোসিয়েট প্রফেসর এনআইএমএইচ। আচ্ছা, ধন্যবাদ। দুই পক্ষই চমৎকার যুক্তি তর্ক করেছে, তারা যুক্তি দিয়েছে, যুক্তি খণ্ডন করেছে, খুব চমৎকার। তবে আমার মনে হচ্ছে কতগুলো কথা, যেমন এই যে একটা জনপ্রিয়তার কথা বলা হয়েছে, তাহলে পথের পাঁচালীর চাইতে কিন্তু চাচু কেন 420 ডিপ জলের অভিনয় সেটা অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, কিন্তু জনপ্রিয়তা দিয়ে কতজন মানুষ একটা জিনিস দেখছে তার সাইটিং দিয়ে কিন্তু মূল বিষয়টাতে আসলে অনেক সময় পৌঁছানো যায় না। এটা যেমন ঠিক তেমনি আমাদের যে এই বিষয়টার সাথে আসলে বায়োকেমিক্যাল একটা বিষয় কিন্তু জড়িত। যে কোনো কিছু যখন আমরা আসক্ত হব বা ব্যবহার করব, বিষয়টা কিন্তু খুব বর্ডার লাইন। আমরা সবাই জানি এখানে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে। আপনারা খুব সুন্দর করে কিন্তু যুক্তি এবং জ্ঞান বা এই তথ্যগুলো খুব সুন্দর করে দিয়েছেন, এবং এটা সবাই জানি, নতুন করে পুনরাবৃত্তি করছি না। আসলেও কিন্তু এখানে একটা ব্যাপার খুব প্রাসঙ্গিক ছিল যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে বয়সটা সেটাই তো 18 বা 16, বিভিন্ন জায়গায় বিভিন্ন কত 13 থেকে, কিন্তু প্রথমেও কিন্তু এটা ছিল 16, তারপরে কখনো কখনো 18, এখন হয়তো 13 বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি মার্ক জাকারবার্গের সন্তান এর ব্যাপারে যখন সে ফেসবুক ব্যবহার করবে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, তখন কিন্তু সে নতুন করে চিন্তা করবে বলে আমার মনে হয়। আর একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাসঙ্গিক ব্যবহার, নিয়ন্ত্রণযোগ্য ব্যবহার, আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি আর কতটুকু পারছি না। আর একটা বিষয়, আমরা সবাই জানি যে একটা লাইক, একটা বুড়ো আঙ্গুল, সেই বুড়ো আঙ্গুলটির যে একটা ফাঁদে পড়ে আমাদের এই অ্যাডোলেসেন্টসরা কিন্তু তাদের জীবনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে যাচ্ছে। অনেক ভালোবাসা, অনেক কষ্ট, দুঃখ, বেদনা, ব্যর্থতা সব কিছু আছে। তবে এই যে এখন যে বাস্তবতার প্রেক্ষাপট, আমরা দেখছি এইচএসসিতে 3 লাখ শিক্ষার্থী ঝরে গেছে। এটা যে শুধু কোভিড পরবর্তী একটা অর্থনৈতিক বিপর্যয়, একটা অন্য বিষয় তা না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, সামাজিক বিপর্যয় এগুলোও আছে। তো ধন্যবাদ দুই পক্ষকেই। দুই পক্ষই চমৎকার বলেছে, যুক্তি দিয়েছে, যুক্তি খণ্ডন করেছে, আমরাও খুব মুগ্ধভাবে শুনেছি। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দিনা। এখন আমি অনুরোধ করব প্রফেসর জ্যোতির্ময় রয়কে এই টপিক নিয়ে বা টপিকের বাইরে ব্যাখ্যা নিয়ে যা ইচ্ছা উনি ওনার মন্তব্য বলতে পারেন। আজকে এই সুন্দর বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত চেয়ারপারসন এবং আমার সামনে উপস্থিত বিজ্ঞ দর্শকবৃন্দ এবং বিতর্ক প্রতিযোগিতায় যে দুই পক্ষ আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের যে বিতর্ক যে বিষয়টা, এটা এই মুহূর্তে মানে এই সময়ের জন্য আমি মনে করি একেবারেই যথার্থ। কারণ এটা এই যে সোশ্যাল মিডিয়া, এটা কতটা উপকার করতেছে, কতটা ক্ষতি করতেছে, এটা নিয়ে ডিবেট, আলোচনা, সমালোচনা আমার মনে হয় হওয়া উচিত। এবং এই যে এই যে একটা বিতর্ক হচ্ছে, এবং আয়োজকরা যেটাকে সিলেক্ট করছে, এই জন্য আয়োজকদেরকে ধন্যবাদ। তো আমি মনে করি যে যে কোনো বিষয়ের অথবা যে কোনো কাজেরই ভালো মন্দ দিক আছে। যে কোনো জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। শুধু ভালো দিক, শুধু খারাপ দিক কখনোই কোনো কাজ বা কোনো বিষয়ের মতো হতে পারে না। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়া এখন তো এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে 4 বছরের বাচ্চারও ওই সোশ্যাল মিডিয়ার কিছু না দেখলে সে খেতেই চায় না। তো আরও ভবিষ্যতে যে কী হবে সেটা বলা মুশকিল। সুতরাং সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এর ভালো মন্দ দিক এবং কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এটা ভালো কাজে লাগানো যায়, বাচ্চাদেরকে কিভাবে এটা রেস্ট্রিক্ট করা যায়, একটা লিমিটেড পর্যায়ে নিয়ে আসা যায়, তাদের দেখা, সেটা আমাদের ভাবা উচিত। তো আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করছেন
তারা খুব সুন্দরভাবে, দুই পক্ষই খুব সুন্দরভাবে তাদের বিষয়ের পক্ষে এবং বিপক্ষে তারা সুন্দর উপস্থাপনা করছেন, যুক্তিতর্ক দিয়ে পরস্পরের বিপরীতে যে যুক্তিতর্ক দিয়ে তারা খণ্ডন করতে চেষ্টা করেছেন এবং সত্যি সত্যি এটা উপভোগ্য হয়েছে এবং আমিও এখানে এই চেয়ারে বসে অনেক কিছু শিখলাম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই কমিটিকে, এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আসলে প্রতি বছর ব্যাকামের এই ডিবেটের জন্য ওয়েট করে থাকি সবাই, বরাবরই ইন্টারেস্টিং হয়। সবচেয়ে জরুরি হচ্ছে এই ডিবেটটা মানে একটা সেশন, একটা এনজয় করার মতন সেশন, এটা যাতে এনজয়েবলই হয়। এখানে এনআইএমএইচ, বিএসএমএমইউ এরকম কিন্তু কোনো ভাগ নেই, ডোপামিন সেরোটোনিন হিসাবে কিন্তু কোনো ভাগ নেই। হ্যাঁ, সুতরাং এখানে কেউ কারো দিকে অগ্নি দৃষ্টি দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এটা শুধু মানে একটা সেশনের জন্য এটা ঠিক আছে। তর্ক বিতর্ক যুক্তি এগুলো না থাকলে তো আমাদের শেখা হবে না, জানা হবে না। দুটা পক্ষ যদি না থাকতো তাহলে আমরা সোশ্যাল মিডিয়া আমাদেরকে সম্পূর্ণ ভালো করছে না সম্পূর্ণ ক্ষতি করছে, নাকি সেটা নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা থাকতো না। আমরা একটু অল্প সময় অনেক কিছু শিখে জেনে ফেললাম আর কি। তো প্রত্যেকজনই খুব সুন্দর মতো নিজেদের উপস্থাপনা করেছো, নিজেদেরকে প্রেজেন্ট করতে পেরেছো, নিজেদের টপিকটাকে বুঝাতে পেরেছো, সেজন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের 6 জনকেই। এবং আসলে যে কোনো খেলায় বা যে কোনো ডিবেটে হার জিতের কিছু বিষয় থাকে, কিন্তু শুধুমাত্র এটা ডিবেটের জন্য। এখানে খুব জিতে যাওয়া খুব হেরে যাওয়ার কিছু নাই, এখানে নিজেদের মধ্যেই জেতা নিজেদের মধ্যেই হারা। সুতরাং জাস্ট আমরা এই মোমেন্টটা এই সেশনটা এনজয় করব, দ্যাটস ইট। তবে সব কিছুই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত খাওয়াও ভালো না, অতিরিক্ত ঘুম ভালো না, অতিরিক্ত মিডিয়া ভালো না, অতিরিক্ত কোনো কিছুই আসলে স্বাস্থ্যকর না, হেলদি না, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না। এইটুকুনি শুধু মাথায় রাখতে হবে। মিডিয়া আমাদের দরকার আছে, বিভিন্ন ভালো কাজের জন্য দরকার আছে, কিন্তু নিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করা আসলে দরকার। এবং যারা তর্ক বিতর্কে যেভাবেই জড়াই না কেন, সব কিছুই আসলে লিমিটেড, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারলে কারোরই কোনো ক্ষতি হয় না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। আমার ধারণা এতক্ষণে আমাদের রেজাল্ট হয়ে গেছে, রেজাল্টটা আমাদের সামনেই এখন উপস্থাপনা হবে। দর্শক বৃন্দ থেকে কেউ কিছু বলতে চাচ্ছিলেন কিনা এই বিষয়ে? বিপ্লব মনে হয় বলতে চাচ্ছিল। বিপ্লব স্যার। বিপ্লব স্যার কেউ বলবেন কিনা এটার জন্য, আমার নিজের জন্য না, তবে আমি যেহেতু বলার সুযোগ পেলাম, হ্যাঁ না যেহেতু সুযোগ পেলাম বলেই ফেলি। সেটা হলো আমার মনে হয়েছে যে বিতর্ক যেটা হলো, আমাদের এই যে সাইকিয়াট্রি বা মেন্টাল হেলথ পড়তে আসছে তারা এক্সপার্ট নাই এমন মনে হয় নাই, একেবারেই প্রফেশনাল। যে সমস্ত টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের বিতর্ক দেখি, মানে ঠিক ওইরকম যথেষ্ট মেজাজ এবং কি বলবো যে এটার ম্যাচুরিটি রেখেই করছে। আমি একটা রিকোয়েস্টও করতে পারি পাশাপাশি, সেটা হলো এই সেশনটাকে একটা সেশনে না রেখে আমরা যদি এর আগে 1 সপ্তাহ আগে থেকে আমাদের যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যেখানে মেন্টাল হেলথের কাজ হয়, তাদেরকে দিয়ে যদি 6টা-7টা গ্রুপ করে আমরা একে একে সামনের দিকে নিয়ে এই ফাইনাল সেশনটা এখানে করি, তাহলে মনে হয় ভালো হইতে পারে। ধন্যবাদ। মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি সাধারণ সম্পাদক স্যারও। জি, আমার ইয়ে নিয়ে মানে আমার সততা নিয়ে যিনি সন্দেহ প্রকাশ করেছেন তাকে অনুরোধ করছি তিনি যেন এসে বাকি স্কোরগুলো দেখে যান। তবে স্যার যেই একটা নতুন একটা আইডিয়া দিলেন যে শুধুমাত্র ডিবেটের একটা কম্পিটিশন এবং সেটা থেকে মানে প্রাথমিক পর্যায় থেকে ফাইনালে যাওয়া, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সাধারণ সম্পাদক ডক্টর তারিকুল আলম এখান থেকে কিছু আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য একটি আইডিয়া নিতে পারেন। আর যদি কেউ কিছু না বলেন তাহলে আমি ফলাফল হস্তান্তর করব বিচারক ম্যাডামের কাছে। কারণ এই ফলাফলের পরে কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, এর জন্য অনেকে অপেক্ষা করে আছে। কারণ সবার একটু তাড়া বোধ করছে, কিন্তু সকাল থেকে মল্লিক স্যার সহ আমি অনেককে ধরে বসিয়ে রেখেছি যে আমাদের প্রোগ্রামটা শেষ করে যান। তো ফলাফল আমাদের হাতে চলে এসেছে। যে কোনো কিছুতেই বললাম যে পক্ষ বিপক্ষ থাকবে, হার জিত থাকবে, এটাকে জাস্ট খালি এনজয় করার জন্য এই মোমেন্টটা। আমাদের বেস্ট স্পিকার হচ্ছে ডক্টর সুমাইয়া বিনতে জলিল।
সুমাইয়া জলিলের আমার যতদূর মনে পড়ে এর আগেও কিন্তু সে বেস্ট স্পিকার হয়েছিল, তাহলে বেস্ট ঝগড়া হিসাবে মনে হয় ওকে খেতাব দেওয়া যেতে পারে। সুমাইয়া হচ্ছে আমাদের চাইল্ড অ্যাডাল্টস সেক্রেটারি। এবার কত আর কত তুমি 8-10 এ আছে। আর এখানে বাকিদের স্কোরগুলো আমি বলার দরকার নেই। তো জিতেছে হচ্ছে তাহলে কোন গ্রুপ? ডিসওপেনরা দাদা হঠাৎ করে চলে আসছে, কারণ কিছু মনে করুন না, এখন হচ্ছে প্র্যাকটিস টাইম। দাদা প্র্যাকটিস বাকি এখানে বসাতে ভুলে গেছিল যে সামনে রুগী না সাইকিয়াট্রিস্টই বসে, এই জন্য ডিসওপেন হয়ে গেছিল, কিন্তু ওটা আসলে ডোপামিনই পরে কারেকশন হয়েছে। হ্যাঁ, তো আসলে এবার বিজয়ী দল হচ্ছে বিপক্ষের দল, যে সোশ্যাল মিডিয়া ডুইং মোর হার্ম দ্যান গুড ইন অ্যাডভার্টাইজিং। বিপক্ষের দলের সবাইকে কংগ্রাচুলেশন, এবং সেই সাথে অবশ্যই পক্ষের দলকেও কংগ্রাচুলেশন, কারণ ওরা স্যাক্রিফাইস করাতেই বিপক্ষ দল জিতেছে। ধন্যবাদ সবাইকে। এবার আজকে পক্ষ বিপক্ষ উভয় দলের জন্য সমান পুরস্কার, তাদের জন্য আছে আড়ংয়ের গিফট কার্ড। তো আমি আমাদের বিচারক মণ্ডলীকে অনুরোধ করছি একে একে আমাদের সব বিতার্কিকদের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। প্রথমে ডক্টর আনিকা বাসারাত, ডক্টর সাদিয়া আফরিন শম্পা, ডক্টর শাখাওয়াত। এরপর পুরস্কার নেবে ডক্টর অনন্যা, ডক্টর তৌহিদা ফেরদৌসি, এবং পরিশেষে আজকে বেস্ট স্পিকার ডক্টর সুমাইয়া বিনতে জলিল। অনেকক্ষণ ধৈর্য ধরে পরিশ্রম করে এই বিচার কাজটি যারা সম্পাদন করেছেন তাদেরকে আমাদের ক্রেস্ট স্বরূপ গাছ দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমি অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ শামসুল হাসান মাকসুদ, ডক্টর শামসুল হাসান মাকসুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কোনো টাকা দিতে হবে না, আপনি চলে আসেন। ডক্টর শামসুল হাসান মাকসুদ গাছ তুলে দিচ্ছেন ডক্টর ফারজানা রহমান দিনার হাত। সেলিনা ফাতেমা বিনতে শহীদ ম্যাডামকে অনুরোধ করছি। অধ্যাপক জ্যোতির্ময় স্যারকে গাছ তুলে দেওয়ার জন্য উপহার হিসেবে। পরিশেষে আমি ডক্টর মোহাম্মদ তারিকুল আলম তাকে অনুরোধ করছি, আপনারা দুজনেই আসেন, ডক্টর তারিকুল আলম এবং ডক্টর অপ্রদাস ভৌমিক যৌথভাবে। অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ ম্যাডামকে এই শুভেচ্ছা স্মারকটি তুলে দেওয়ার জন্য। এর সাথে সাথে আমাদের আজকের সায়েন্টিফিক সেমিনার অংশটি শেষ হলো। আমরা এখন বিতার্কিক এবং বিচারক সবাই মিলে আমার মনে হয় একটা গ্রুপ ছবি নেওয়া যেতে পারে। আমরা ঠিক 20 মিনিটের মধ্যে আমাদের স্টেজে আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি সেটি করার জন্য যা ইনস্ট্রুমেন্ট লাগবে সেটি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। 20 মিনিটের জন্য আমরা নিচে চা নাস্তা খেয়ে আসব এবং তারপরে আমরা ফিরে আসবো এবং আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাটি আমরা এনজয় করব। আপনাদের আরও অবগতির জন্য জানাচ্ছি যে কালচারাল শো এর শেষে এবং ডিনারের আগে আমাদের জন্য একটি দারুণ র্যাফেল ড্রয়ের আয়োজন করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস। তো সবাই উপস্থিত থাকবেন, কারণ যার নাম ডাকা হবে কিন্তু পাওয়া যাবে না তার কিন্তু উপহার মিস হয়ে যাবে।
কাজেই যদি র্যাফেল ড্রতে পুরস্কার পেতে চান আপনাকে থাকতে হবে। আর কালকে ঠিক সকাল 9টায় আমাদের সায়েন্টিফিক সেমিনার আবার শুরু হবে, সেটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে হবে, এই রুমে নয়, গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি সেখানেই আমাদের আগামীকালের অনুষ্ঠান হবে। কালকে 3টি ওয়ার্কশপ, ওরাল প্রেজেন্টেশন এবং অ্যানুয়াল জেনারেল মিটিং আছে। আপনারা সবাই এখন টি ব্রেকের জন্য চলে যেতে পারেন, আমরা ঠিক 20 মিনিট পরে ফিরে আসবো।